সরবরাহ করবেন। যে সমস্ত খুঁটিতে সুকান্ত অপেরার মাইকের চোং বা বক্সগুলি বাঁধা আছে, দয়া করে সেই সমস্ত খুঁটিগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না। এতে আপনাদের নাটক শোনা বা আমাদের নাটক শোনানোর ক্ষেত্রে দুই অসুবিধা হতে পারে। মঞ্চের শিল্পীদের কাছ থেকে ভালো অভিনয় আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদেরই, তাই অযথা চিৎকার, চেঁচামেচি বা গন্ডগোল করবেন না। কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের নাটক চলাকালীন আপনাদের প্রচার মাইকটি সম্পূর্ণরূপে বন্ধ রাখবেন। যদি কোনো প্রচারের প্রয়োজন হয়ে থাকে দয়া করে সাজঘরে এসে মেজা বসে সাক্ষাৎ করবেন। আর একটি বিশেষ ঘোষণা, কলিকাতা বেলদা নন্দকুমার যে কোনো যাত্রার দল, অর্কেস্ট্রা, ডান্স ট্রুপ, বাউল, কবিগান এবং সুকান্ত অপেরা বায়নার জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস, রুইনান, মাইতিলেদ, সবং, পশ্চিম মেদিনীপুর। পরিচালক সুনীল রাউল। মনে রাখবেন, কলিকাতা বেলদা নন্দকুমার যে কোনো যাত্রার দল, অর্কেস্ট্রা, ডান্স ট্রুপ, বাউল, কবিগান এবং সুকান্ত অপেরা বায়নার জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস, পরিচালক সুনীল রাউল, রুইনান, মাইতিলেদ, সবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হলো। সত্যম শিবম সুন্দরম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। নমস্কার। পরম পুরুষ যুগ অবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণচন্দ্রের পাদবদ্ধ স্মরণ জানিয়ে শুধু শ্রোতৃমণ্ডলী, আয়োজক কমিটি, প্রশাসন বিভাগ সবাইকে সুকান্ত অপেরার প্রযোজক ও কলাকুশলীদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শৈল্পিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি সুকান্ত অপেরার 137তম যাত্রাপালা। বাঁচাও, কে আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। খেলা 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 মানুষ এখন আমাদের হাতের খেলা। আমরা যখন যেভাবে খেলবো তোরা সেইভাবে খেলবি, তা না হলে পেনাল্টিতে গোল। আপনি আমাকে ভয় মারছেন কেন? কি আমার অপরাধ? অপরাধ? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার পাত্রী জুলিকে কেড়ে নিয়েছিস, তাই জুলির কাছ থেকে তোকে সরিয়ে দিতে, এই পৃথিবীর মাটি থেকে তোকে সরে যেতে হবে। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? কি ও বাবু, ওকে ভাই মারছেন কেন? কিন্তু তুমি কে? আমি সন্দীপ দাস। যে লোকটা তোমার এই অবস্থা করেছে তার নাম কি? ওই অশান্ত হাজরার ভাই, প্রশান্ত হাজরা। প্রশান্ত হাজরা? ও মাই গড সায়ন, এইসব কথা পরে হবে। চলো ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। চলো 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 চলো, আমাদের কাজে ভর্তি। চলো, আমরা তোমাকে হাসপাতালে চলো। সন্দীপ 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 সায়ন সায়ন, সন্দীপ মারা গেছে। চল ওকে নিয়ে যাই পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো, আরে হাজিরা বাবু, আরে আমি পুলিশ অফিসার মিস্টার অভিরাজ বলছি। আরে না না, আমি কিছুই করতে পারবো না। সত্যজিৎ রায় সে মর্ডারটা দেখে নিয়েছে, তাহলে তো সর্বনাশ। আপনি কিছু একটা করুন অফিসার, যেভাবে হোক আমার ভাই প্রশান্তকে আপনি বাঁচিয়ে দিন। না 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 না, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। ওকে? ইয়েস, ওকে ওকে অফিসার। ও সত্যজিৎ বাবু, আচ্ছা আপনি যে বিষয়ে কমপ্লেন করছেন তাতে আপনি স্পটে ছিলেন? ছিলাম মানে? ওই সন্দীপ দাস আমার কোলেই মারা গেছে। আমি আমার ভাইপো সায়ন দুজনে স্বচক্ষে দেখেছি। ওকে নৃশংসভাবে খুন করেছে ওই অশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। প্রশান্ত যাকে খুন করেছে তার আর কি প্রমাণ আছে? প্রমাণ মানে? সন্দীপ দাস মারা যাবার সময় ওর নাম বলে গেছে, তাছাড়া ওকে দেখলে আমি চিনতে পারবো। কিন্তু যখন মার্ডার হয় তখন সময় কত ছিল? দুপুর 12টাই হবে। কিন্তু সেই সময় তো তুমি আমার সাথে মার্কেট কমপ্লেক্সে ছিলে বাবা। সানা সানা, তুই কি বলছিস?
আমি তোর সঙ্গে দুপুর 12টার সময় মার্কেটে ছিলাম। ও নো নো নো, তুই ভুল বলছিস না। কারণ 12টার সময় যে তুই মার্ডার স্পটে ছিলেন এবং আমিও ওনার সাথে ছিলাম। Yes. তাছাড়া ওই লোকটাকে আমরা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম। একই সময় একটা লোক দুটো জায়গায় থাকে কেমন করি? আসলে এই বিষয়ে সায়নদাই মিথ্যে কথা বলছে। মিথ্যে আমি বলছি না, মিথ্যে বলছিস তুই। সাইলেন্ট সাইলেন্ট। আমি ভাবতে পারছি না আপনাদের মধ্যে কে সত্য আর কে মিথ্যে বলছে। ওদের কথায় কিছু যায় আসে না ইন্সপেক্টর। আমি বলছি আমি নিজের চোখে দেখেছি ওই প্রশান্ত এই সন্দীপকে খুন করেছে। দ্যাটস অল। আই এম সরি সত্যজিৎ বাবু, এদের কথা শোনার পর কেসটা নেমে ডাউন হচ্ছে, তাই কেসটা আমি এসপি সাহেবের কাছে রেফার করব, তিনি নিজেই হ্যান্ডেল করবেন। ওকে, এখন আমি অন্য স্পটে যাচ্ছি। শাট আপ। ওই অশান্ত হাজরার কোম্পানিতে চাকরি করিস বলে তার ভাইকে বাঁচানোর জন্য তুই তোর বাবাকে মিথ্যুক সাজিয়ে দিলি না? তুই কি জানিস না তোর বাবা এই জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, যার জন্য সে চাকরি ছেড়েছে, নিজের ছেলেকে হারিয়েছে। এত সব জানার পরেও একটা লোফারের জন্য তুই মিথ্যে কথা বললি? তুই আমাকে মিথ্যুক সাজিয়ে দিলি না? না বাবা, ওই অশান্ত হাজরা তোমার কাছে লোফার ভাগাবান হলেও এই এলাকাতে একটা সম্মান আছে। তাছাড়া সে একটা রাজনীতি দলের প্রেসিডেন্ট। অর্থমান প্রতিষ্ঠা প্রতিপত্তি সব আছে তার কাছে। ওর ওই অর্থমান প্রতিষ্ঠা প্রতিপত্তির কোনো মূল্য আমার কাছে নেই। কেন না? অর্থ থাকলে ওইরকম সম্মান প্রতিপত্তি আপনার থেকেই চলে আসে। কিন্তু নিজের চরিত্র, নিজের মানবিকতা, নিজের প্রকৃতি আমি বুঝতে পারছি না সানা, তুই অশান্ত হাসতার জন্য কেন এমন ওকালতি করছিস? সে তোর কে? সে আমার অন্নদাতা। সব থেকে বড় কথা, আমি ওর কোম্পানিতে চাকরি করে আমার পরিবারটাকে চালাচ্ছি। সেটা তোর পরিবারের ব্যাপার, তোর সমস্যা। তার মধ্যে তুই আমাদেরকে কেন জড়াচ্ছিস? কি বলি? এটা আমার সমস্যা, কিন্তু আমার সমস্যা কি তোমাদের সমস্যা নয়? না নয়, কেন মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পর সে পর হয়ে যায়। তার সমস্ত সমস্যা তার স্বামী সমাধান করে। স্বামী? তা কোন আইপিএস ছেলের হাতে আমাকে তুলে দিয়েছো শুনি? একটা বেকার অপদার্থ যে কিনা স্ত্রীর হাত থেকে টাকা নেওয়ার জন্য তাকিয়ে বসে আছে। সানা, দয়া করে চুপ কর। কেন চুপ করবো? বলে কেন চুপ করবো? সত্যি কথা বললেই তোমাদের গায়ে লাগে, তাই না? বন্ধ কর সানা, বন্ধ কর। আমি তোর কাছে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। তবে যাওয়ার আগে বাবাকে একটা কথা বলে যাব, বাবা যেন অশান্ত হাজরার বিরুদ্ধে কোর্টে কিংবা থানায় একটা কথাও না বলে। তার মানে তোর কথায় যেটু নীতি আদর্শ সব ভুলে যাবে। আরে ভট, এতদিন নীতি আদর্শ কাঁকড়ে ধরে কি পেয়েছে শুনে? আই সে ইউ গেট আউট। তোর মতো উচ্ছৃঙ্খল মেয়ে সে কথার মানে কোনোদিন বুঝতে পারবি না। আউট। আই সে ইউ গেট আউট। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আর যাওয়ার সময় আমার শেষ কথাটা শুনে যা। ওই অশান্ত হাজরাকে বলবি হাজার চেষ্টা করলেও সে তার ভাই প্রশান্তকে কোনোদিন বাঁচাতে পারবে না। এই সত্যজিৎ রায় তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে ছাড়বে। ইয়াস, ফাঁসি। কিন্তু তাতে আপনার কি লাভ হবে সত্যজিৎ বাবু? আরে অশান্ত হাজরা, আপনি এখানে? হ্যাঁ, আপনার সঙ্গে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কিন্তু ও সায়ন, বলুন জেঠু। শোন, বলুন। ঠিক আছে জেঠু, ঠিক আছে। হ্যাঁ হাজরা বাবু, বলুন, কি বলবেন বলুন। দেখুন সত্যজিৎ বাবু, আমি আপনার সম্বন্ধে সবকিছু জানি। আপনি চিরকাল সত্যের পূজারী, এই জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। তবু আমি বলতে চাইছিলাম কি, মিস্টার মুখার্জি লাইনে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাই। ও ইয়েস। হ্যাঁ মিস্টার মুখার্জি, একটু পরে আমি আপনার সঙ্গে কথা বলছি। কাইন্ডলি আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ 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 ওকে ওকে ওকে। মিস্টার রায়। মিস্টার হাজরা, একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, সত্যিটাকে আমি ভীষণ পছন্দ করি। সে তো আমি জানি মিস্টার রায়। সেজন্য বলছিলাম কি, সেদিন যে মার্ডারটা হয়েছে তার নাম সন্দীপ দাস। তাকে খুন করেছে আমার যমজ ভাই প্রশান্ত হাজরা। সেটা আপনি নিজের চোখে দেখেছেন, ও সন্দীপ দাসের মুখ থেকে শুনেছেন। এখন আমি বলছিলাম কি, যে মোরা সে তো মারা গেছে। এখন যদি আমার ভাইটা মারা যায় তাহলে আপনি বা কি লাভ পাবেন? তাছাড়া সন্দীপ দাস তো আপনার আপন কেউ নয়। তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি কি, আপনি এই কেস থেকে দূরে থাকুন। অশান্ত হাজরা, কেন শুধু শুধু এই বয়সে থানা কোর্ট কাছারি ভেতরে যাবেন, ঝামেলায় জড়াবেন, হয়রানে পড়বেন? তার চেয়ে আপনি যদি আপনার মুখটা বন্ধ করে দেন তাহলে সব সমস্যা এক নিমিষে সমাধান হয়ে যাবে।
আর তাতে আপনারও মঙ্গল আমারও মঙ্গল। আর সেই জন্য তো আমি আপনাকে অশান্ত হাজরা 10 লাখ টাকা দিতে চাইছি। 10 লাখ টাকা দিয়ে আপনি আমার মুখটাকে বন্ধ করে দিতে চাইছেন? একেবারে না মিস্টার রায়, তো আমার তরফ থেকে আপনাকে সামান্য একটা গিফট, এরপর আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। আরে নিন 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 প্লিজ। দেখুন ইন্সপেক্টর, মিস্টার হাজরা কিরকম আমার জেঠুকে ঘুষ দিতে চাইছেন। একই মিস্টার হাজরা, কি মিস্টার অবিরাজ আপনি এখানে? হ্যাঁ, জেঠুর কথা মতোই উনাকে আমি এখানে নিয়ে এসেছি। মিস্টার রায়, মিস্টার হাজরা, আপনার আসল চরিত্রটা জানিয়ে দেওয়ার জন্য আমি সায়নকে ফোন করতে বলেছিলাম। এবার দেখুন ইন্সপেক্টর, ওই প্রশান্ত হাজরা খুন করেছে বলে আমি যাতে মুখটা খুলতে না পারি, তার জন্য তার ভাই এই অশান্ত হাজরা আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে চাইছে। ওই সি আমি ভাবতে পারছি না মিস্টার হাজরা, আপনার মতো একজন ওয়েটফুল লোক এমন ঘুষের খেলা খেললেন। ভুল 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 বলছেন মিস্টার অফিসার, আপনি ভুল বলছেন। কেননা এ টাকা আমার নয়, এ টাকা এই সত্যজিৎ রায়ের। হোয়াট ননসেন্স! এই টাকা আমার? ইয়েস, এই টাকা আপনি আপনার ভাইপোকে দিয়ে আমাকে কল করে এখানে এনে ঘুষ দিতে চাইছেন মিস্টার সত্যজিৎ রায়। ইউ ভেরি স্যাড ইন্সপেক্টর। আরে আপনার মাথা ঠিক আছে তো? আমি আপনাকে ডেকে এত টাকা ঘুষ দেবো কেন? কিসের জন্য ঘুষ দেবেন? এই জন্যই যে ওই সন্দীপ দাসকে আমার ভাই খুন করেনি। খুন করেছে আপনার ভাইপো সায়ন রায়। ইন্সপেক্টর! আমার খেলাটা কেমন লাগলো মিস্টার হাজরা? এক্সেলেন্ট, লাজবাব। আপনারা এইভাবে হাসছেন কেন সত্যজিৎ বাবু? হাসছি এই জন্য যে নির্বুদ্ধতাকে ফেলার জন্য গর্ত খনন করে সেই গর্তে নিজেরা একসময় পড়ে মরে। মানে সায়ন, বলুন জেঠু। এই মোবাইলে যে ভিডিও রেকর্ডিংটা করা হয়েছে কিছুটা অংশ ওদের দেখিয়ে দে। ঠিক আছে জেঠু। না সায়ন না, সত্যজিৎ বাবু। ইন্সপেক্টর, একটু আগে কি বলেছিলেন? কেসটাকে এসপির কাছে হ্যান্ড ওভার করবেন? না মানে আমি ভয় নেই অফিসার, ভয় নেই। এই ভিডিও রেকর্ডিং এর একটা কপি আমি এখনই এসপি সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি। না ওকে। না না সায়ন না, সত্যজিৎ বাবু। এবার বলুন ইন্সপেক্টর, আপনার অবস্থা এবার কেমন হবে? দয়া করে কাজটা আপনি করবেন না সত্যজিৎ বাবু। তাহলে যান, এখনই আপনি প্রশান্তকে অ্যারেস্ট করুন। সত্যজিৎ রায়, ইয়েস, এখনই আমি ওকে অ্যারেস্ট করে হাজতে পাঠিয়ে দিচ্ছি। তাই যান। না অফিসার, আপনি যাবেন না, আপনি যাবেন না অফিসার। ওই সত্যজিৎ রায়, এই কাজ করে তুই কিন্তু আগুনের সঙ্গে খেলা শুরু করলি। আমি পার্টি প্রেসিডেন্ট অশান্ত হাজরা, এত মানুষকে মারতে ভেঙে দিই তোর পাঁচড়া, মাথায় আমার হাই পাড়া। তোর সেই পাড়াকে আমি কান্নার ধারা করে ঝরিয়ে দেব। তোর ভাইয়ের সঙ্গে তোকে আমি জেলে ভরবো। সে পর্যন্ত তুই লাস্টিং করবি না। জেল থেকে আমি আমার ভাইকে মাত্র 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনবো। তারপর এখানে শুরু হবে ভূমিকম্প। তার আগে তোর সব কথা মিডিয়ায় ফ্লাশ হয়ে গেছে। এবার আমি তোর পলিটিক্যাল ক্যারিয়ার ফাঁস করে দেব। তাই বলছি, টাকা ভর্তি অ্যাটার্চিটা নিয়ে ভালোই ভালোই এখান থেকে পালিয়ে যা। আর যাবার সময় একটা কথা জেনে যা, সত্যজিৎ রায়, মানুষ তো খেলনা নয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়।
অর্ডার অর্ডার। সমস্ত বাদী বিবাদী সরকারি উকিল তাদের সাক্ষীর সত্য সাক্ষ্য প্রমাণে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি প্রশান্ত হাজরা সন্দীপ দাসের প্রকৃত খুনি। তাই ভারতীয় পিনাল কোডের দফা 302 এবং 302 এর এ ধারায় আসামিকে ফাঁসির হুকুম দেওয়া হইল। রচনা ভোলানাথ রায়, নির্দেশনা যাত্রার দোলাচার্য রঞ্জন কুমার, সুর আবহ সমীর গিরি, নৃত্যে গণেশ শঙ্কর, আলো চন্দন ইলেকট্রিক নিয়ন্ত্রণে মাস্টার অনু, ধ্বনি নন্দন সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার সুজয়। শুরু করছি বিশ্বজিৎ পণ্ডা প্রযোজিত শ্রী শ্রী শীতলা মাতার আশীর্বাদ ধন্য সুকান্ত অপেরা পরিবেশিত 1431 বঙ্গাব্দে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। না না, আমি ভাবতে পারছি না, সন্ধ্যে করে রাত্রি হতে চললো, এখনো পর্যন্ত ভাইটা বাড়ি ফিরে এলো না। ও আমাদের বোনের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। ভগবান করুন ও জন্য ফিরে এসে বলে, দাদা সাথীর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। দাদা, এই যে দাদা, খাবে এসো দাদা। কি করে খাই বলতো, সাগর এখনো বাড়ি ফেরেনি। তাছাড়া ও আমার পাশে বসে না থাকলে আমি কি কখনো কিছু খেয়েছি? কিন্তু ছোটটা কোথায় গেছে? ওই তো তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। আমি এখন বিয়ে করব না দাদা। তাহলে এত খোঁজাখুঁজি করার কি দরকার আছে? তাছাড়া আমি তোমাদের কি এমন খেয়ে যাচ্ছি যে আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়েছো? ওরে পাগলি, সব মেয়েরা বাবার বাড়িতে খেয়ে যায় বলে কি তাদের বিয়ে দেওয়া হয়? বাবা নারী না, তাদের নারী জীবন সার্থক করার জন্য তাদেরকে স্বামীর ঘরে পাঠাতে হয়। তাছাড়া ভাই যার সঙ্গে কথা বলতে গেছে সে ভদ্রলোক রামহরি দাস, একজন রিটায়ার্ড অফিসার, তার একমাত্র ছেলের সঙ্গে তোর বিয়ে। ওরে বোন, মেয়েদের কাছে স্বামী শ্বশুরের ঘরই তো হচ্ছে মহাতীর্থ রে। সেই মহাতীর্থ আমার দরকার নেই দাদা। আমি এখানেই থাকবো, তোমাদের পাশে পাশেই থাকবো, আর তোমাকে জড়িয়ে ধরে বলবো, বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। আমরা সবাই একটি বিনার তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। আমরা সবাই একটি বিনার তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝঙ্কার। সেই ঝঙ্কার উঠবে বেজে আজকে আমাদের প্রাণে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। আমি এখন বিয়ে করবো না দাদা, আমি এখানেই থাকবো। এই তা তুই যদি এখানে থাকবি তোর ওর কাছে থাকবি কে? ও মানে? এই যার সঙ্গে তোর বিয়ে ফাইনাল করলাম, এই তোর মুখটা এরকম ধান সেদ্ধ করার হাড়ির মতো হয়ে গেল কেন? সেটা তোমার জানার দরকার নেই। খাবে এসো। খাবে এসো? এই ও কোন খাবে রে? দাদা ভাই, সাথীর বিয়ের ডেটটা ফাইনাল করে এলি তো? হ্যাঁ দাদা, ওনারা সাথীর ছবি থেকে খুব পছন্দ করেছে। তবে তবে ওনারা সাথীকে দেখবেন, তারপরে বিয়ে একদম ফাইনাল। এই পঙ্গু দাদাটার মাথা থেকে তুই একটু বোঝা নামিয়ে দিলাম না। মৃত্যু সূচে বাবাকে কথা দিয়েছিলাম সাথীর বিয়েটা আমরা ধুমধাম করে দেবো। ভগবান ইচ্ছে সেটাও হয়ে গেল। এ ভাই, ওদের ডিমান্ডে কথা কিছু বললি না? না দাদা, ওনাদের কোনো ডিমান্ড নেই। ওনাদের নিজস্ব বাড়ি আছে, চাষের জমি আছে, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ক্লার্কের চাকরি করছে। দাদা, ভগবান যদি কৃপা করেন আমাদের সাথী ওখানে খুব হাসি খুশিতেই থাকবে। আচ্ছা ভাই, ওরা কবে আসছে? আগামীকাল।
আগামীকাল? আরে এত অল্প সময়ের মধ্যে? না দাদা, উনি তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বোমাকে সব বলে রেখেছি, সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে। এই শানা, এই শানা, শানা। কাকে ডাকছিস? বৌমা এখনো বাড়ি ফেরেনি। তুমি কি বলছো দাদা? তোমার বৌমা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি? কোনোদিন রাত্রি 10টা-11টা ছাড়া বাড়ি ফিরেছে, আজ ফিরে আসবে। কিন্তু তার অফিস টাইমটা 5টা শেষে যাওয়ার কথা। তুই তো এক দণ্ড ঘরে থাকিস না, এসব থেকে বলবে কে? কেন তুমি তাকে বলবে? তুমি তাকে জিজ্ঞাসা করবে? তা হয় না সাগর, তা হয় না। চাকরি করে ওই তো সংসারটা চালাচ্ছি, ওর দয়ায় তোমরা বেঁচে আছি। এইসব কথা বলে ওর স্বাধীনতা হস্তক্ষেপ করলে? এ কি স্বাধীনতা? চাকরির নামে বাড়ির বউ রাতে 10টা-11টা পর্যন্ত বাড়ির বাইরে থাকবে, একে তুমি স্বাধীনতা বলছো? কি আর বলবো বল, অ্যাক্সিডেন্টে আমার চাকরিটা চলে গেল। দাদা, তুইও বেকার, এইসব কথা বলার সাহস আসবে কোত্থেকে? দাদা ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বরং খিদে উপোস করে মরে যাবো। তবু স্বাধীনতার নামে তার স্বেচ্ছাচারিতাকে কিছুতেই মানতে পারবো না। সাগর, আমি এক্ষুনি তার অফিসে যাবো, গিয়ে দেখবো চাকরির নামে তার আসল স্বরূপটা কি। এই সাগর, ওখানে যাস নে ভাই, আমার কথাটা শোন। এ ভাই, ওখানে যাস নে। সাগর, সাগর। হ্যালো, হ্যালো। হ্যালো সাথী। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কথা শোনো। কাল সকাল 6টার মধ্যে তুমি পার্কে চলে এসো, কেমন? আরে বাবা, কি হয়েছে বলবে তো? কি বলবো? গতকাল রামহরি দাসের ছেলের সঙ্গে আমার ছোটদা বিয়ে ফাইনাল করে দিয়েছে। তাহলে আমাদের ব্যাপারটা তুমি আকাশটাকে বলে দাও। তুমি বলতে পারছো না? আমি বোন হয়ে কথাটা কি করে বলি বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমি সময় সুযোগ বুঝে আকাশটা কিংবা সাগরটাকে সবকিছু বুঝিয়ে বলবো। ততক্ষণে হাতের গুড় পিমড়ে খেয়ে যাবে। তার চেয়ে ওরা যাতে আমাকে দেখতে আসতে না পারে, তুমি সেই ব্যবস্থাই করো, না হলে কিন্তু আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। ও রিল্যাক্স সাথী, রিল্যাক্স, তুমি কোনো টেনশন নিও না, আমি যে কোনো একটা ব্যবস্থা করবই করব। কারণ সায়ন সাথী, কানে কানে বলি তুমি শুনো বারবার। কি বলো? তোমায় যে ভালোবাসি বলছি আবার। আচ্ছা, যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না, বলো না। জেগে জেগে আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না। কান কানে বলি তুমি শুনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না। জেগে জেগে আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না। ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝড় বাতাসে চমকালো বিদ্যুৎ যদি আকাশে। ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝড় বাতাসে চমকালো বিদ্যুৎ যদি আকাশে। ঝড়ক ঝড়ক কি যায় আসে, ভয় নেই আমি জানি তুমি তো রয়েছো পাশে। দুষ্টু হলে তখন কি যে হতো একটু ভাবনা। জেগে জেগে আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার ঘুমিয়ে পড়ো না। লা 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 la 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 la. No, no, no! ভাইটার ফাঁসি আজ 5 দিন হয়ে গেল। যে অশান্ত হাজরা বিপক্ষদের মৃত্যুর পর বঞ্চনি দেয়, আর সে নিজে তার ভাইয়ের মৃতদেহ শ্মশানে এনে বেড়াতে বাধ্য হয়েছে।
কিন্তু এখন আমি কি করব? যাদের জন্য আমার ভাইটার অকাল মৃত্যু হয়েছে তাদেরকে মেরে আমি প্রতিশোধ নেব না আত্মহত্যা করব? আত্মহত্যা না প্রতিশোধ? Yes! আমি প্রতিশোধ নেব, কারণ আমি স্বয়ং অশান্ত হাজরা। যত মানুষকে মারতে ভেঙে দিই তার বাজরা। একই সানা, সবাই অফিস থেকে বাড়ি চলে গেছে, অথচ এত রাতে এখনো তুমি বাড়ি যাওনি। কি করে যাবো স্যার? আপনার ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার পর আপনার এই দুঃখ, এই অস্থিরতা, না স্যার না, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। আর এসব ঘটে গেল আমার বাবার জন্য। Oh, you forget it, son of forget it! আমি কত সুযোজনা নাস্তি, আমি ওসব ভুলে যেতে চাই। স্যার, কিন্তু একটু ড্রিঙ্কস বানিয়ে আনতে পারবে? ও শিওর, আমি এখনই নিয়ে আসছি স্যার, আমি এখনই নিয়ে আসছি। সারা মদ আনতে গেল, এবার আমি ওকে নিয়ে খেলবো, কারণ আমার একমাত্র টার্গেট সত্যজিৎ রায় আর তার বাস্টার্ড ভাইপো সায়ন। সেই জন্য সানাই হবে আমার খেলার ট্রাম্প কার্ড। আমার স্ত্রী সোনা কোথায় মিস্টার হাজরা? কি সাগর, তা তুমি হঠাৎ আমার অফিসে? আসতে বললাম তো, আপনার অফিস সবটা কতক্ষণ বলবেন? হ্যাঁ বলতাম, কিন্তু এটা তো কোনো সরকারি অফিস নয়। কেন, বেসরকারি অফিসের কি কোনো সময়সীমা থাকে না? হয়তো থাকে, কিন্তু এই হাজরা কোম্পানির অফিস টাইমটা তার ইচ্ছায় খোলে, আবার তার ইচ্ছায় ওভার হয়। তাহলে ভেতর গিয়ে সানাকে বলুন যে আমি এসেছি। আই অ্যাম নট ইউর অথরিটি। অশান্ত হাজরা। এই সাগর! আচ্ছা স্যার, আপনি এভাবে উত্তেজিত হয়ে পড়েছেন কেন? আমি তো আপনার জন্য ড্রিঙ্কস। তুমি? আমি দেখতে এসেছি অশান্ত হাজরার অফিস রুমে সানা দেবীর হাতের এই মদের পেকটা কতটা সুন্দর লাগে। বাট ভাই, রাত 11টা পর্যন্ত অফিসে তুমি এই কাজ করছো? Of course, he is my personal assistant. বিপরীত কাজেই কমন সানা পেকটা দাও, সানা পেকটা দাও। স্যার ধরুন আপনি। এই সাগর! এই অশান্ত হাজরা, বেশি চিৎকার করলে বাকি গালটাও কিন্তু বাদ দেবো না। পেকটা ফেলে দাও। না, ফেলবো না। আমি বলছি পেকটা ফেলে দাও। ফেলে দাও বলছি। বাড়ি চলো, চলো বলছি, বাড়ি চলো, চলো। না, ওই সাগর দাস আমার গালে চড় মেরে তার স্ত্রী সানাকে নিয়ে এভাবে চলে যেতে পারে না। এর আমি প্রতিশোধ নেব। তাই আমার প্রতিশোধ লিস্টে আরো একটা নাম এন্ট্রি হলো, সাগর দাস। আমি তোকে ছাড়বো না। ইউ উইল বি নো হিয়ার, ইটস মাই প্রমিস। কারণ আমি অশান্ত হাজরা, মানুষকে নিয়ে খেলতে জানি, ভেঙে দিয়ে তার বাজরা। দাদা, এ কি দাদা কোথায় গেল? ওদিকে সাথীকে দেখবার জন্য বাড়ি থেকে লোকজন চলে এসেছে, আর দাদা যে কোথায়? এই তো আমি এসে গেছি ভাই, আমি এসে গেছি। ওরা কি সব এসে গেছে? হ্যাঁ দাদা, ওনারা স্টেশনে নেমে পড়েছেন। তুমি এক কাজ করো, ভেতরে গিয়ে জল খাবারের ব্যবস্থা করো, আমি গিয়ে ওনাদের স্টেশন থেকে নিয়ে আসছি। না, তুই জল খাওয়ার ব্যবস্থা কর, আমি ওদের কামতে যাচ্ছি। তুমি যাবে কেন? তোমার বোমা কোথায়? ওমা তো অফিসে বলে বেরোচ্ছে, ওর কথা ছাড় তো ভাই। তুই এক কাজ কর, তুই টিফিনের ব্যবস্থা কর, আমি ওদের কামতে যাচ্ছি। সাবধানে যেও দাদা, সাবধানে যেও কিন্তু, সাবধানে। ওহো, বেরোতে অনেক লেট হয়ে গেল। কোথায় যাচ্ছো? যেখানে আমি সব দিন যাই। কিন্তু আমি না তোমাকে বলেছিলাম আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকতে। কিন্তু আমার ছুটি তো আমি নিইনি। হে, তুমি কি বলছো? আজকে সাথীকে দেখবার জন্য ওরা চলে এসেছেন, আর তুমি অফিসে যাচ্ছ? এটা কি ঠিক হচ্ছে? কেন? ওরা তো আর আমাকে দেখতে আসছে না। মানে যাকে দেখার জন্য ওরা আসছে সে তো বাড়িতেই আছে। তাছাড়া ওরা তো কোনো রাষ্ট্রপতির মেয়েকে দেখতে আসছে না যে আমাকে বাড়িতে থেকে ওদের রিসেপশন করতে হবে। সানা, মফস্বলের
কজন লোক আসছে, ওদের চা বিস্কিট আর মিষ্টি মুখ করিয়ে দিলেই তো কাজ শেষ। কাজটা কি করে হবে সেটা আমি বুঝবো, কিন্তু আমি যখন তোমাকে বলেছি আজ তুমি অফিসে যেতে পারবে না, কিন্তু আমি যখন বলেছি তখন আমি অফিসে যাব। জানা একটা রোজকার স্ত্রীকে একটা বেকার স্বামী কোনোদিন কোনো আদেশ করতে পারে না। ওই শোনো, এই সাগর দাস, হাতটা নামিয়ে কথা বলো, কারণ এই সানা তোমাদের তিন জন বেকার মানুষকে প্রতিপালন করছে। তোমার এই পঙ্গু ভাই বিজনেস মনের সাথে সাথে তুমি আমার রোজগারের টাকায় খাচ্ছ, পচ্ছ, বেঁচে আছো, আর তা না হলে ওই ভিখিরিদের মতো নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে চাইতে। স্টপ শোনো, স্টপ। তুমি তোমার গর্জন বন্ধ করো, না হলে আমার অর্জন করা টাকায় তোমরা কেউ খেতে পাবে না। মাইন্ডেড? শোনো শোনো সাগর দাস, স্ত্রীর কাছে সব শোনার আগে তোর মরে যাওয়াই উচিত, মরে যাওয়াই উচিত, মরে যাওয়াই উচিত, মরে যাওয়া। দাদা, দাদা তুমি কাঁদছো কেন? ওরে ভাই, যারা আমাদের সাথীকে দেখতে এসেছিল তারা গ্রামের মোড় থেকে ফিরে গেছে ভাই। কেন দাদা, কেন? ওখানে কি একটা ছেলে নাকি বলেছে আমাদের সাথী নাকি একজনকে ভালোবাসে, না সে নাকি কলঙ্কিনী। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমাদের সাথে নিষ্কলঙ্ক, সে কাউকে ভালোবাসতে পারে না। দাদা, আমি কথা চ্যালেঞ্জ করে ওনাদের ফিরিয়ে আনতে যাচ্ছি দাদা, ওনাদের ফিরিয়ে আনতে যাচ্ছি। ওরা গেলে ওরা আর ফিরে আসবে না রে ভাই, কারণ ভগবান আর মানুষের জন্য আজ আমাদের এই অবস্থা। নইলে আমি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাব কেন? বৌমা কথায় কথায় খাওয়ার খুঁটা দেবে কেন? সাথীর বিয়েটা ভেঙে যাবে কেন? তুই বা বেকারত্বের জ্বালায় নিজের গালে নিজে চড় মেরে নিজেকে শাসন করবি কেন? ওরে সুখ আমাদের ভাগ্যে নেই রে ভাই। তাই তো ভগবানকে ডেকে ডেকে বলি, আরে কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল, ওরে গেল না আমার দুঃখেরই কপাল। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল, ওরে গেল না আমার দুঃখেরই কপাল। এবার বিশ্বাস হলো তো আমি যা বলি আর তাই করি? কিন্তু যারা আমাকে দেখতে এসেছিল তারা আমার নামে খারাপ কথা বলে গেছে। তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে শুনে ওরা চলে গেছে। ওদের তাড়িয়ে দেওয়ার জন্য আমি আরো খারাপ খারাপ কথা বলতাম। সায়ন, জানো সাথী, রামের জন্য চণ্ডীদাস হাজার কথা শুনেও প্রেম করেছেন। মস্তু তো লাইলার জন্য পাগল হয়ে গেছেন। আর আমি না হয় তোমাকে জীবন সাথী রূপে পাওয়ার জন্য তোমার মতো চাঁদের গায়ে একটু কলঙ্ক লাগিয়েছি। কিন্তু তোমার এই কলঙ্কের জন্য পঙ্গু বর্দার চোখে জল ছড়ছে। ছোটদার হাই প্রেশার, যে কোনো মুহূর্তেই চড় থাপ্পড় কষে দিতে পারে। সেই চড়ের আঘাত থেকে তো আমার গায়ে লাগবে সাথী। সে আমি জানি সায়ন। আমি কায়া হলে তুমি তার অনুভূতি, আমি মায়া হলে তুমি তার অন্তর, আমি বর্তমান হলে তুমি তার ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ করতে এই বর্তমানকে দূরে দাঁড় করে রেখো না। মায়ার বন্ধনে আবদ্ধ করে তুমি আমাকে তোমার করে নাও। সাথী, ছোট বৌদি সানা দুর্ব্যবহার আমি সহ্য করতে পারি না। অসহায় বর্দার চোখের জল সব সময় আমাকে চিন্তার মধ্যে রাখে। আর ছোটদার সাগরে অন্তরে ভাটা টান দেখে আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। না সাথী না, আমি থাকতে তুমি মরতে পারো না। শুধু একটু সময় দাও, সেটুকু আগে ক্যাপচার করি, তারপর তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। তারপর তুমি আমি ফুলের বাসরে পদ্ম আর প্রজাপতি আকাশ আর চাঁদের মতো ছন্দ তুলে বলবো, সাথী শানিশা 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 মাপারে মাপারে মাপারে, শানি ধাপা শানি ধাপা শানি ধাপা শানি ধাপা নিদা নিদাপা।
রাতিটা লাগে না ভালো, যোজনা না হলে পরে তুমি আমার আমি তোমার ও সাথী রে, তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে। ফাগুনকে ডাকে না ভালো বিনা রঙের খেলা, রাতটা লাগে না ভালো যোজনা না হলে পরে তুমি আমার আমি তোমার ও সাথী রে, তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে। সব সময় দেখি আমি তোমার ছবি, কত আশা নিয়ে এসেছি আমি, তুমি আমার মনের কবি। এই হৃদয় সব সময় দেখি আমি তোমার ছবি, কত আশা নিয়ে এসেছি আমি, তুমি আমার মনের কবি। তুমি আমার আমি তোমার ও সাথী রে, তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে, সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে। কি ফ্যান্টাস্টিক প্রেম! এদের এই প্রেম দেখে আমার মাথাটা ঘুরছে। মনে হচ্ছে কেউ যদি আমাকে ভালোবাসতো তাহলে আমিও পক্ষীরাজ ঘোড়ায় চড়ে হুশ করে উড়ে যেতাম ওই অচিন দেশে তেপান্তরের মাঠে, যেখানে কোনো হিংসা মারামারি অশান্তি নেই, শুধু ভরা আছে ভালোবাসা। জুলি, জুলি তুই কোথায়? কোম্পানির অফিস থেকে গাড়ি করে আসছিলাম, হঠাৎ বাইরে যাবে বলে বেরিয়ে এসে মেয়েটা যে কোথায় গেল বুঝতেই পারছি না। জুলি, জুলি তুই কোথায়? জুলি, জুলি দেখি আমার জুলি অজ্ঞান হয়ে গেছে। কেষ্টা, কেষ্টা তাড়াতাড়ি গাড়ি থেকে জলের বোতলটা নিয়ে ছুটে আয়। কি হয়েছে? কি হয়েছে গিন্নিমা? কি হয়েছে? কি দিদিমণি এখানে পড়ে আছে কেন? আমার চুলি অজ্ঞান হয়ে গেছে। না গিন্নিমা না, আমি থাকতে সেটা হবে না, আমি এক্ষুনি দিদিমণিকে সুস্থ করে দিচ্ছি। জল দে, জল দে, জল দে। দিদিমণি, দিদিমণি ওঠো, ওঠো দিদিমণি, ওঠো, ওঠো দিদিমণি, ওঠো। আমি ঘর বাঁধবো, আমি প্রেম করবো, আমি বিয়ে করে বাসর ঘরে যাব। দিদিমণি ডাকিস না, ডাকিস না কেষ্টা, ডাকিস না। ও বোধহয় এবার পুরোপুরি পাগলি হয়ে যাবে। না গিন্নিমা না, আপনার মতো মায়ের এত ধন সম্পত্তির একমাত্র উত্তর সূর্য জুলি মেম সাহেব। ও যদি পাগলি হয়ে যায় তাহলে কি হবে এত টাকা পয়সা? তাই আজই আমি ওকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। কোন বড় ডাক্তারের কথা বলছিস কেষ্টা? কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে লন্ডন পর্যন্ত যত বড় বড় ডাক্তার আছে সবাইকে আমি জুলিকে দেখিয়েছি, কিন্তু কেউ ওর পাগলি হয়ে যাওয়ার কোনো কারণ বলতে পারেনি। কেউ বলেছে ও আপনা আপনি ভালো হয়ে যাবে, আবার কেউ বলেছে মেন্টাল হসপিটালে নিয়ে গিয়ে কারেন্টের শক দিতে হবে। তাহলে চলুন মা, চলুন আজ এই হসপিটালে নিয়ে গিয়ে কারেন্টের শক দেওয়ার ব্যবস্থা করি।
আমার একমাত্র সন্তানকে আমি ইলেকট্রিক শক দেব? এতে যে কত কষ্ট হয় তা কি তুই জানিস? সেই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর। মা হয়ে আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাহলে কি হবে মা? দিদিমণি কি সারা জীবন পাগলি হয়ে এই ঘরে পড়ে থাকবে? আমি তো ছোটবেলা থেকে দেখেছি হাসি খুশি নাচে গানে এই ঘরটাকে ভরিয়ে রাখতো। কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া একটু এদিক ওদিক হলেই তার সে কি রাগ চিৎকার। থাক থাক কেষ্টা থাক, ওসব কথা তুই আর আমাকে মনে করিয়ে দিস না। সেসব দিনের কথা মনে পড়লে আমি বোধহয় মরে যাব। তা কেষ্টা, আমি শুধু ভাবছি তুই আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আমরা চলে যাওয়ার পর আমার চুলির কথা কে ভাববে? এই লক্ষ লক্ষ টাকার প্রপার্টি, ধন দৌলত, কোম্পানি, এইসবের দায়িত্ব কে নেবে? কে ভোগ করবে এই সব ঐশ্বর্য? এর জন্য আমার মনে একটা কথা এসেছে। আমি বলছিলাম কি কোনো একটা দিন দুঃখী ছেলেকে এনে তার সঙ্গে দিদিমণির বিয়ে দিয়ে দিলে হতো না? বর্তমান দিনের কোনো ছেলে কি সেটা মানবে? মানবে গিন্নিমা, মানবে। আপনারা এত ধন সম্পত্তি দেখলে যে কোনো ছেলেই এখানে পড়ে থাকবে। আমি কি সেটা মানিনি না চাইনি? চেয়েছিলাম, মনে মনে স্বপ্ন দেখেছিলাম আমার চুলি লাল বেনারসি পরে, লাল অন্যায় মুখ থেকে ফুলের মালায়, কপালে চন্দনের ফোঁটা পরে কোণের বেশে বেদিতে বসবে, আর একটা রাজপুত্রের মতো ছেলের সঙ্গে তার বিয়ে হবে। তাই দেখে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু সেরকম ছেলে কোথায় পাবে? পাবো গিন্নিমা, পাবো। আমি একজন নাম করা ঘটকের কাছে আউট টাইমে কিছু কাজ করে দিই। আমি জানি না হওয়া কাজকে ওর ছড়লে বলে যে কোনো ওর করে দেয়। আপনি যদি বলেন আমি একবার ওর সঙ্গে কথা বলে দেখবো। আরে এতে আমাকে বলার কি আছে? তোকে কি আমি কোনোদিন পর বলে ভেবেছি? তুই কি জুলির আপন ভাই চেয়ে আপন নয়? না, দিদিমণিকে আমি আপন জন বলেই মনে করি। তাই তো এক্ষুনি যাবো আমি ওই ঘটকের কাছে। কেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে ওকে এখানে আনবো। আপনাকে আমি নিশ্চিন্ত করবো মা। আমার ভগবানের নামে শপথ। হে ভগবান, কেষ্টার শপথ তুমি পূরণ করো ঠাকুর। একটা ছেলেকে নিয়ে এসে আমার জুলির সঙ্গে বিয়ে দিয়ে ওকে তুমি ভালো করে দাও ঠাকুর। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর। তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় মুক্তি দাও। রাধা, রাধা, এ রাধা! কি হলো বাবা? তোমার এখন ষাঁড়ের মতন হাম্বা করে চিৎকার করছো কেন? চিৎকার করছি কার সাথে? ধর, এটা কি? এটা হলো পোস্টার। ওই ঘরের সামনে ঝুলিয়ে দিবি, আর যে আসবে তার কাছ থেকে প্রথমে 100 টাকা ফিস নিবি। 100 টাকা ফিস? হ্যাঁ, টাকা ছাড়া কারোর সঙ্গে একটা কথাও বলবি না। কিন্তু ওতে কি লেখা আছে? এতে লেখা আছে মো জো সো মো। মো মানে মধ্যস্থ, জ মানে জরুরি, স মানে সাধু, ম মানে মহান্তি। এক কথায় মধ্যস্থ জরুরি তো সাধু মহান্তি। ওরে বাপ রে বাপ! একদম হাসি না। আরে কথাটা অনেক লম্বা ছিল, তাই আমি শর্টকাট করে লিখেছি মো জো স মো অফিস। অফিস? ইয়েস, অফিস। যে জরুরি ভিত্তিতে বিয়ে করতে চাইবে সে আলবৎ আমার কাছে আসবে। আমি তাকে ক্যাচ করবো। এই নে ধর, তুই পয়সাটা লাগা। আমি ততক্ষণে ওই ঘরের ভেতর থেকে আসছি। হ্যাঁ, তাই যাও। আর আমি ততক্ষণ এই পোস্টারটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তারপরে ওই লোক যখন 100-200 টাকা ফি দেবে, সেখান থেকে আমি কিছু টাকা হাতিয়ে নেব। তারপরে ওই মোবাইলে রিচার্জ করে ওকে ফোন করে বলবো, হ্যালো তুমি কেমন আছো? খুব একটা ভালো নেই রে রাধা। উড়ি আমার ক্যাশটা।
এই কি একটা গন্ধ আসছে। হ্যাঁ, ওটা আমার গা থেকে বেরোচ্ছে। এ কি রে আমার কেসটা? এই রাধা, তুই আমাকে জড়িয়ে ধরতে এসে দূরে সরে গেলি কেন? এই কেসটা তুই প্যান্টে করেছিস নাকি রে? আমি না তোর বাপ আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে। তা সে কেমন করে তোর গায়ে ওটা করলো? আরো কেমন করে জিজ্ঞাসা করছিস? ওই দুদিনকে করে তুই আমাকে বলেছিলি না দেখা করার জন্য? আরে সেই জন্যই তো সারা রাত আমি জানালা খুলে বসেছিলাম। আমিও তো সকাল হওয়ার আগে তোদের বাড়ির দিকে আসছিলাম, কিন্তু দুটো কুকুর আমাকে তাড়া করলো। অমনি আমিও দৌড়তে ঢুকে পড়লাম তোদের বাথরুমের ভেতরে। আরে কুকুর দুটো তো শুঁকতে চলে গেল, আর মশা, ওরে বাবারে, মশা আমার জীবন নিল। শেষে তোর বাপটা এসে আমার উপরে করে দিল। ছ্যাঁচা করছিস কেন? ওর ইয়েতে যে তো গন্ধ আমি জানবো কি? এ রাধা, তোর বাপের কি ডায়াবেটিস আছে? কি গন্ধ! আমার জন্য তুই এত গ্যাস হজম করলি কেসটা? তুই আমাকে এত ভালোবাসিস? ভালোবাসলে আর কি হবে রাধা? তোর বাপটা যেভাবে ঘিরে বসে আছে তাতে। আরে বাবা, আর জেগে বসে থাকতে পারবে না। দেখতে পাচ্ছ না ঘরের সামনে পোস্টার? ওতে কি লেখা আছে? মজা সম, মানে মজাসনের অফিস। বাবা তো সবসময় থাকবে, আর যে আমার সঙ্গে দেখা করতে আসবে তাকে 100 টাকা ফি দিতে হবে। তার মানে তোর সঙ্গে দেখা করার জন্য রোজ আমাকে 100 করে টাকা দিতে হবে? হ্যাঁ, কারণ আমার মতো রাধা তুমি কোথাও পাবে না। রাধা, এই রাধা, কেউ এসেছে নাকি রে? হ্যাঁ বাবা, একজন এসেছে। মাত্র একজন? তা তুমি কে বাবা? আমি ওই যশোদা দেবীর বাড়ি সব কিছু কেসটা। তাহলে তুমি রাধার কাছে কেন? এখানে এসে বলো তুমি ফ্রিজ দিয়েছো? ফ্রিজ না বাবা, দেয়নি। কি রে, সকাল থেকে পোস্টার লাগিয়েছিস, এখনো পর্যন্ত বউনি করতে পারিস নি? তোর দ্বারা কিচ্ছু হবে না। যা তুই এখন ঘরে ভেতরে যা। যেতে হবে না। এই নিন আপনার ফ্রিজ। কি গন্ধ! ওকে দাও। ঠিক আছে, এই নাও। শালা, এ তো আমারই এর গন্ধ। তা বলছি বাবা, কেসটা সবার এর কি একই গন্ধ? আমি জানি না। তাহলে এখানে এসেছো কেন? কেন এসেছিলাম মনে পড়েছে। আসলে একটি মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু তার বাবা হিলেনি করছে, তোমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এ কথা আপনি জানলেন কি করে? আরে আমার নাম সাধু, মাথায় আমার জাদু। আমি মানুষের ছায়া দেখলে তার নাভির নিচে কি আছে সব বলে দিতে পারি। তাই নাকি? হ্যাঁ, আমার বাবা সব বাবার বাবা, সাধু বাবা। হ্যাঁ, এই তো কয়েকদিন আগে একজন গর্ভবতী মহিলা এসে আমাকে বললো, সাধু বাবা, আমার ছেলে হবে না মেয়ে হবে? তা আপনি কি বললেন? তার সেই তোপ দেওয়া কথা শুনে রাগ তো আমার মাথায় উঠে গেল। আমি তাকে বলে দিলাম, তোর একটা বেড়াল বাচ্চা হবে। বিড়াল বাচ্চা? মুখ থেকে বেরিয়ে গেল, কারণ আমার তো সেদ্ধ বাক্য না। আমার সেই কথা শুনে মেয়েটি আমাকে গালাগালি দিতে ওই ঘরের মধ্যেই চলে গেল। হ্যাঁ, কিছুদিন পরে ঘরে এসে দেখি মেয়াও শব্দ হচ্ছে। দরজা খুলে দেখি মেয়েটি একটি বিড়াল বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর আমাকে দেখার সাথে সাথে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, সাধু বাবা, আমাকে বাঁচাও, আমার লোক অপবাদ ঘটাও। আপনি তখন কি করলেন? তার সেই কান্না আমি আর সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মাদুলি বের করে ওই বেড়াল বাচ্চার গলায় ঝুলিয়ে দিলাম। সঙ্গে সেই বেড়াল বাচ্চা মানুষ বাচ্চা হয়ে কলেজে পড়াশোনা করে এখন মন্ত্রী হতে চলেছে। সত্যি আপনি মানুষ নন, আপনি গিরিগোবর্ধন। তা আপনি আমাকে বাঁচান সাধু বাবা। হবে সব হবে। ওই মেয়েটাকে আপনি আমার কাছে এনে দিন, আমি আপনার পায়ে পড়ছি। আরে পা ছাড়, কি গন্ধ বেরোচ্ছে। আমি তো বলেছি তাকে তোমায় এনে দেবো। আরে এ তো জ্যোতিষ বিদ্যা, কিছু জিনিসের প্রয়োজন আছে। বলুন আমাকে কি আনতে হবে বলুন। তেমন কিছু নয়, তুমি শুধু ওই 10 লিটার বাঘের দুধ সংগ্রহ করবে। 10 লিটার বাঘের দুধ? হ্যাঁ, কম হলে হবে না, কারণ 3 ঝুড়ি মিষ্টান্ন তৈরি করতে 10 লিটার বাঘের দুধ তো লাগবে। কিন্তু সাধু বাবা, ওই বাঘের দুধ আনতে গেলে বাঘ তো আমাকে খেয়ে ফেলবে। তখন ওই মেয়ের ছেলে নিয়ে আমি কি করব? ঠিক আছে, তুমি যখন বাঘের দুধ সংগ্রহ করতে পারবে না, তখন একটা কাজ করো, 1 লিটার, মাত্র 1 লিটার মাদি কাংড়ার প্রস্রাব নিয়ে এসো।
মাদি কাঁকড়ার প্রস্রাব? আরে কাঁকড়া যে প্রস্রাব করে এ তোমার বাবার জন্মেও শুনিনি। তা শুনবে কি করে? বলে তা শুনবে কি করে? এখন তো জ্ঞান ছেড়ে বিজ্ঞানের যুগ, তাই তো আমি তাক তুক ছেড়ে দিয়ে এখন এই মাদুলি দিচ্ছি। ওই মাদুলি হলে ভালো হয়। তা ওর দাম কত? একটা 500 টাকা দাম। ঠিক আছে, তাহলে মাদুলি দিন। তোমাকে কিন্তু দুটো মাদুলি নিতে হবে। দুটো? একটা মেয়ের জন্য, একটা মেয়ের বাপের জন্য। বেশ, তবে দুটোই দিন। তার আগে তুমি আমাকে টাকা দাও। টাকা 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 এই নিন। এই যে লাল সুতোর মাদুলিটা হচ্ছে নর্তন মাদুলি। নর্তন? আর এই যে কালো সুতোর মাদুলিটা হচ্ছে শয়ন মাদুলি। এই নর্তন আর শয়নটা কি? এই শয়ন মাদুলিটা মেয়ের বাপের হাতে বেঁধে দিলে সে শুয়ে থাকবে, আর এই নর্তন মাদুলিটা মেয়ের হাতে বেঁধে দিলেই সে নাচতে নাচতে তোমার কাছে চলে আসবে। জল খাবো? আমি একটু জল খাবো। রাধা, এই রাধা, একটু জল নিয়ে আয় তো মা। আমি জল নিয়ে এসেছি বাবা। জল জল জল। কি মিষ্টি মিষ্টি। আরে জল না আমার মেয়ে। আপনার মেয়ে? জল 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 জল। ওই মিষ্টি জল খেয়ে না আমার আসল কথাটা মনে পড়ে গেল। আবার কি কথা? আপনি তো জানেন ওই যশোদা দেবীর নাম। এত বড় কোম্পানির মালকিন, কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আপনাকে একটিবার যেতে হবে। আরে তার মেয়ের বিয়েতে তো কোনো অসুবিধা নেই। তার নাম শুনলে কত ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী ছেলেরা একেবারে লাইন দেবে। না 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 না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। তাহলে বাধা কোথায়? আসলে মেয়েটি একটি পাগলি। পাগলি? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডেকেছেন। আপনি যদি সময় করে ওর জন্য একটা পাত্র সংগ্রহ করে দিতে। আরে দেব দেব দেব, ওর জন্য আমি কষ্ট করব, একেবারে জান লড়িয়ে দেব। কিন্তু দেবে দেবে দেবে, আপনি যত টাকা চাইবেন ওরা দেবে। হ্যাঁ, তাহলে ওই পাগলি মেয়েরও বিয়ে হবে। তাহলে চলুন কথাবার্তা বলে ওই অ্যাডভান্স নিয়ে আসবেন। আদি? হ্যাঁ, আমি কিন্তু কার নিয়ে এসেছি। তুমি গাড়ি নিয়ে এসেছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একটু এখানে দাঁড়াও, আমি এই ঘরের ভেতর থেকে কিছু জিনিসপত্র নিয়ে ওই গাড়ির কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। এই রাধা, এবার তুই এই মাদুলিগুলো কাজে লাগা। আরে ধ্যাত, তোর মাদুলির নিকুচি করেছে। আমি ওসব মাদুলি টাদুলি চাই না, আমি চাই তোকে, কারণ আমি যে তোর রাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাঁধা। না 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 না, নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাঁধা। না 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 না, নামটি তোমার রাধা। তুমি আমার কেষ্ট হলে আমি তোমার রাধা, প্রেমে নদী ডুবতে হলে ডুববো না রাধা, ওগো ডুববো না রাধা। তুমি আমার কেষ্ট হলে আমি তোমার রাধা, প্রেমে নদী ডুবতে হলে ডুববো না রাধা, ওগো ডুববো না রাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাঁধা। না 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 না, নামটি তোমার রাধা। ওমা 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 ওমা। চুপ! প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ড্যান্স ধামাকা করা হচ্ছে। 1 নম্বর কেস দিয়ে লক আপে ঢুকিয়ে একদম ভালো টাইট করে দেবো। এই এই রাধা, আরে চুপ করে আছিস কেন? কিছু একটা বল। এ আপনি কি বলছেন স্যার? একবার বলছেন চুপ করতে, আবার বলছেন মুখ খুলতে। আইনের খাতায় এসব কি করে হয় স্যার? হয় রে বোকা, হয়। আমরা দেশের পুলিশ, যখন যে দল সরকারে থাকি তাদের হয়ে যেমন আমরা কাজ করি, তেমনি আমরা যখন যা বলি সেই কথা মতো তোদের চলতে হবে। কেন? মানুষ কি খেলনা নাকি? হ্যাঁ, খেলনা। এখন তোদের আমি খেলনার মতো নাচবো। তবুও রাধা মুখ খুলবে না কেন? আমার সঙ্গে কথা বলতে হলে 100 টাকা ফ্রি দিতে হবে। মানে? দেখতে পাচ্ছেন না, এটা মজসমর অফিস। এই মজসমরের অফিসে দাঁড়িয়ে কথা বলতে হলে প্রথমে 100 টাকা ফ্রি দিতে হবে,
কিন্তু আপনি অনেকক্ষণ থেকে অনেক কথা বলছেন, তাই আপনার পকেট থেকে এই 100 টাকা বের করে নিলাম। পাবলিক হয়ে পুলিশের পকেটে হাত? পুলিশ হয়ে আপনি যদি ভালোবাসার মাঝখানে রুল ঢুকিয়ে দিতে পারে, তাহলে পাবলিকও পারে আপনার কাছ থেকে টাকা নিতে। এই রাধা, আমি অভিরাজ, অকালে মারি মানুষের মাথায় বাদ। আসে বাজকে তোরা বাধা দিচ্ছিস, আজ তোদের আমি। তার আগে ওই চোর ডাকাতদের পেটান স্যার, কারণ আমরা তার চুরি ডাকাতি করিনি, প্রেম করেছি, প্রেম। আর আইনের খাতায় প্রেম কোনো অপরাধ নয়। আছে, প্রেমের নাম করে খুন ধর্ষণ করলে ফাঁসি আছে, রাস্তা ঘেরাও করে মজা সমর অফিস করলে দোষ আছে। তাই আমি গুলি করে তোদের প্রেম ভাঙবো। টাকা ছিনতাইয়ের অপরাধী তোদের নামে আমি কেস করব। বেআইনি অফিস করি, মধ্যস্থতা এবং গণৎকার হয়ে মানুষ ঠকালে যাবজ্জীবন কারাদণ্ড। তবেই বুঝবি এই অভিরাজ কেমন বাজ। অফিসার, আজ আমার জন্মদিন, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই আলোয় আলোয় ঝলমল করছে আমার এই বাড়ি। মাইকে বাজছে মঙ্গলের সানাই, কিন্তু না, ওই মঙ্গলের সানাই আর বাজবে না। এবার এখানে বেজে উঠবে ওয়েস্টার্ন মিউজিক। তাই তো আমি নিজেকে এই দেশে সাজিয়ে অ্যাডভান্স এখানে চলে এসেছি। আজ আমি আর বন্ধুদের সাথে নাচবো, গাইবো আর ড্রিঙ্ক করবো। নো নেভার, আমি কিন্তু সেটা মানবো না। তুমি কি কোথাও বেরোচ্ছ? আজ হঠাৎ এই প্রশ্ন? না, মানে আজ আমার জন্মদিন, তাই। ও, তোমার জন্মদিন? তা তোমার জন্মদিনে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুধু শুভেচ্ছা, আর কিছু দেবে না? স্ত্রী রোজগারে বেঁচে থাকা স্বামীর শুভেচ্ছা ছাড়া আর কি বাধা আছে? ঠিক আছে, আর কিছু দিতে হবে না। আজ আমার জন্মদিনে আমি একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই তোমাকে আজ বাড়িতে থাকতে হবে। আর সেই সব আমন্ত্রিত গেস্টদের মধ্যে অশান্ত হাজরা নিশ্চয়ই আছে। ওই অশান্ত হাজরার প্রতি কেন তোমার এত জেলাসি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি জানো না, হে ইজ মাই বস। সব থেকে বড় কথা, আমি ওর কোম্পানিতে চাকরি করি। আরে কি চাকরি করো তুমি? কি চাকরি করো তুমি? চাকরি মানে এই নয় যে বসের সঙ্গে সারা রাত কাটাবে। চাকরি মানে এই নয় যে অর্থনগ্ন পোশাক পরে বসের হাতে মদের পেক তুলে দেবে। চাকরি মানে এই নয় যে আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। তুমি এত নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আরে আরে আমি নিজ বলেই তো তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না। এনিওয়ে, তোমার জন্মদিনের পার্টি মহা ধুমধাম করে পালন হোক, এটা আমার বাসনা। ওকে, বাই। কিন্তু আমি যখন বলেছি তখন তুমি কোথাও যেতে পারবে না। এটা তোমার অনুরোধ না আদেশ? নো 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 নো, এটা তোমার ডিউটি। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি এটা তোমার কর্তব্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামী নামে রবার স্ট্যাম্পটা পার্টিতে প্রেজেন্ট থাকলে তুমি একটা নিঃসংকোচে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে পারবে, এটাই তো? ডোন্ট বি সিলি, তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। আর তুমিও তোমার সীমার মধ্যে থাকার চেষ্টা করো। এই সাগর দাস! এই শোনো, এটা আকাশের পরিবারের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা নয়। দুঃখের বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো আমি পঙ্গু হয়ে গেছি, কিন্তু কারোর গায়ে কখনো হাত তুলিনি। জীবন সংগ্রামে হয়তো আমি হেরে গেছি, কিন্তু মারামারি শিক্ষা আমি কাউকে দিইনি। তাই বলো বৌমা, নিঃসংকোচে বলো, কি হয়েছে? না মানে আজ আমার জন্মদিন, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই আমি ওকে বাড়িতে থাকতে বলেছিলাম। কিন্তু কিন্তু আমাকে। এই সাগর, এসব কি শুনছি আমি? কেন তুই থাকতে পারবি না? কেন থাকবো? ওরে তুই যে ওর স্বামী রে ভাই। স্ত্রীর জন্মদিনে স্বামী না থাকলে কি চলে? তাছাড়া বাইরে থেকে গেস্টরা আসছে, আর সেসব গেস্টদের হাতে মদের পেক তুলে দিয়ে আপ্যায়িত করার জন্য আমাকে থাকতে হবে? জন্মদিনের পার্টিতে মদ দেওয়াটা কোনো নতুন কথা নয়। নতুন কথা নয়, কিন্তু খুব কদর্য কথা। সাগর, মদ দেওয়ার যদি এতই শখ, তাহলে কোনো হোটেল বুক করে নিলে না কেন? আর তাছাড়া তুমি যেখানে জন্মদিন পালন করবে সেই পারমিশনটা দাদার কাছ থেকে নিয়েছো? পার্টি করার জন্য পারমিশন নেব আমি? না 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 বৌমা, না, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের ঘরের লক্ষ্মী, তোমার সব কিছুতে অধিকার আছে। তাই বলছি, সাগরা যেখানেই থাকবে
এবং তোমার কাছেই থাকবে। কেন দাদা, কিসের জন্যে? এর উত্তর আমি তোকে দিতে পারবো না রে ভাই। দাদা শুধু বলছি ঘরের ভেতরে চল, বাইরে থেকে অতিথিরা আসছে। দাদা কেন কেন এই নির্মম আদেশ তুমি আমায় দিচ্ছ? ওরে ঘরের সম্মান রক্ষার জন্য রে ভাই। দাদা রামায়ণে রামচন্দ্রের জন্য লক্ষণ 14 বছর ফলাহারে ছিল, শক্তিশালী ছিল। আজ তোর বুকে শক্তিশালীর আঘাত হানছে জেনেও শুধু ঘরের সম্মান রক্ষার জন্য বলছি রে ভাই। চল ঘরের ভেতরে চল। দাদা চল না, ঘরের ভেতরে চল। ইচ্ছে করছে এখনই আমি ওকে ডিভোর্স করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সানা। নো নো নো, আমি আপনার সাথে একটা কথা বলবো না। বাট ওয়াই? আমার অপরাধটা কি? দেরি করে আসাটা আপনার বিরাট অপরাধ। কিন্তু কেন যে দেরি করে এসেছি সেটা জানা দরকার। তোমারও আছে কিনা? আছে, কিন্তু তার জন্য এত লেট। কি করব বলো, তোমার জন্মদিনে একটা বড় উপহার দেওয়ার জন্য এত লেট হয়ে গেছে। ওই দিন না সে দেখে কিছু উপহার দেন না। ও নো নো নো, সেই গিফট তুমি দেখতে পাবে না, শুধু শুনতে পাবে। আর সেই উপহারের কথা শুনলে তুমি একেবারে আত্মহারা হয়ে যাবে। শোনান না স্যার, সেই গিফটের কথা শোনান না। কি আর বলবো শালা, আসন্ন বিধানসভা ইলেকশনে সর্বসম্মতিক্রমে তুমি নির্বাচনে লড়বে। তুমি হবে আমাদের ক্যান্ডিডেট। সত্যি স্যার? ইয়েস সানা, পার্টির সভাপতি হিসাবে আমি তোমার নামটা রিকমেন্ড করে পার্টির হাই কমান্ডের কাছে পাঠিয়েছি। আর উনি তোমাকে মেনেও নিয়েছে। কিন্তু স্যার। আরে কিসের কিন্তু? তুমি যদি একবার ভোটে জিতে যাও তাহলে তোমার মন্ত্রী হওয়াটা ফাইনাল। আর তুমি যদি একবার মন্ত্রী হয়ে যাও তাহলে তোমার ভাগ্যটাই বদলে যাবে। তোমার পাওয়ার, প্রেস্টিজ, মানি সব বেড়ে যাবে। এয়ার কন্ডিশন বাংলোতে থাকবে, দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে, পুলিশ, আমলা, অফিসার, পাবলিক তোমাকে সেলুট দেবে। তারপর টিভি চ্যানেল, নিউজ পেপার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ শুধু তোমার নাম, তোমার গুণগান আর তোমারই প্রশংসা। স্যার বন্ধ করুন, স্যার বন্ধ করুন। হার্ট অ্যাটাক করে মারা যাবো স্যার। ও নেভার, তুমি মারা গেলে তোমার রূপ যৌবনের সুন্দর গন্ধ আমি নেব কেমন করে? সেটা তো আপনি এনি টাইম পাচ্ছেন স্যার, কিন্তু আমি ভাবছি ইলেকশনে দাঁড়াতে হলে তো অনেক টাকার দরকার। ডোন্ট ওয়ারি, টাকার ব্যবস্থা আমিই করব। সত্যি স্যার সত্যি? আপনি মানুষ নন, আপনি আমার কাছে সাক্ষাৎ দেবতা। আরে দেবতা হলে তো স্যার এতক্ষণে স্বর্গের নন্দন কাননে থাকতেন। ইন্সপেক্টর, হ্যাপি বার্থডে টু ইউ সানা। ইয়েস সানা, ইন্সপেক্টর ঠিকই বলেছে। আমি স্বর্গে থাকলে ব্রহ্মা, মেনকা কিংবা উর্বশীদের হাতে আমি মদ পান করতাম। কিন্তু আপনি চাইলে এই মুহূর্তে বাড়িটা স্বর্গে পরিণত হয়ে যাবে। ব্রহ্মার হাতে থাকবে মদের পেক, আর সেই পেক আপনার ঠোঁটকে স্পর্শ করবে। দারুণ দারুণ হবে, দারুণ। পায়েলের পায়ে রুমঝুম শব্দে আপনাকে বিমোহিত করবে। ওয়াও! উর্বশীর নাচ গান আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। সানা, সাথী, মদের চেটা নিয়ে এসো। অর্ডার মাফিক নিয়ে এসেছি মেম সাহেব। জাস্ট লাইক ইট গুড গার্ল। এবারে পেকগুলো আমার বসীদের হাতে দিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু নয়, যাও, আমি যখন বলছি দিয়ে এসো, যাও বলছি। এই নিন স্যার। তুমি একটু নাও সুন্দরী। নো থ্যাঙ্কস। জন্মের সময় আমার মা আমার মুখে মধু খাইয়েছিলেন, তাই মদ খেয়ে অন্য কারো মতো রং মেখে সং সেজে আধুনিক জীবনের নামে ঢং দেখাতে পারবো না। ও আই সি, তাহলে আমাদের সঙ্গে একটু নাচো গাও। নাচ গানের নামে দেহটাকে যারা নগ্ন করে নাচে সে মেয়ে আমি নই। কারণ আমার দাদা আমাকে এই ওড়নাটা কিনে দিয়ে বলেছিলেন, ওরে বোন, বহু কষ্ট করে এই ওড়নাটা আমি তোর জন্য কিনে নিয়েছি, সেটা অন্য কারোর জন্য খুলে দিয়ে তুই নিজের ইজ্জতটাকে নষ্ট করিস না, করিস না, করিস না। রাবেশ, তুই আমাকে ইনসাল্ট করছিস? আজ এখানে তোকে আমার মতো নাচতে হবে, গাইতে হবে, আনন্দ করতে হবে। তোমাদের আনন্দের নাম তো ভোগ। সেই ভোগের জন্য স্বামী সন্তানের প্রয়োজনে ঢাকিয়ে রাখা ঈশ্বরের সৃষ্টি নারী দেহটাকে নগ্ন করে
তুমি এই কামান্য পশুদের উপহার দিয়ে আনন্দ পেতে পারো, কিন্তু এই সাথী তা পারবে না। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ রাস্কেল, তোর অবস্থা এবার আরো খারাপ হবে। সানা ও মাই ডার্লিং, তুমি ওর কথায় কিছু মনে করো না। আমি কালের বসি, আজ আমি নাচবো গাইবো আর ওকেও নাচাবো। এই সাথে নাচ, আমাদের সাথে নাচ, নাচ বলছি নাচ। ওকে রাই মোহব্বত রंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, हाँ डम डम डुबा 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 डम डम डुबा डुबा। रंग आई है मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, हाँ डम डम डुबा 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 डम डम डुबा डुबा। सागर छलकाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। जोड़ी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। तेरी जोड़ी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। कैसे खरीदोगे तुम प्यार में, बिकते नहीं दिल बाजार में। ये हम जो यूं बिक जाएंगे, हम तो टकराएंगे। तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। तो क्या रंग आई है मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, हाँ डम डम डुबा 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 डम डम डुबा डुबा, हाँ डम डम डुबा 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 डम डम। চুপচাপ এখান থেকে চলে যা, না হলে দুটোকেই প্রাণে মেরে ফেলবো। আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার। আউট। রিল্যাক্স, রিল্যাক্স বয়। অলরাইট, আমি চলেই যাচ্ছি। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যার জন্য তুই আমার গায়ে দুবার হাত তুললি, তাকে কিন্তু তুই ধরে রাখতে পারবি না। ঈগল পাখির মতো ছো মেরে ওকে আমি তুলে নেব। অশান্ত হাজরা, এই আমি অশান্ত হাজরা, মানুষকে নিয়ে খেলতে জানি, ভেঙে দিয়ে তার পাঁচলা। মাইন্ডেড। অশান্ত হাজরা। সাবধান সাগর দাস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, পুলিশের সামনে হাজরা বাবুর মতো লোককে মেরেছিস। তাই আজ থেকে আমি তোর পেছনে ছায়ার মতো লেগে থাকবো। সব বুঝে আমি খুব মাঠবো, এমন কেস তোর নামে ঠুকবো যে ইডি সিবিআই এসব তোকে বাঁচাতে পারবে। কারণ আমি অভিনব, অকালে মারি মানুষের মাথায় বাস। অবিরাজ, সেই বাজের আঘাতকে বুমেরাং করে আমি তোর মাথাতেই আনবো। খুন করে শ্মশানের চিতায় আমি চালিয়ে দেবো। ধনী শিল্পপতি হয়ে, শান্তি রক্ষার পুলিশ হয়ে তোরা যদি মদ খেয়ে পর স্ত্রীর সঙ্গে অভদ্র আচরণ করতে পারিস, তাহলে সেই স্ত্রীর স্বামী হিসেবে আমিও তোদের খুন করতে পারি। পাট্টুর আমার গেস্ট, ভদ্রলোক, তুমি এভাবে ওদেরকে হাত তুলতে পারো না। কি বললে? ওরা ভদ্রলোক? আরে যেসব ভদ্রলোকরা পরে সংসারে সে মদ খেয়ে সেই ঘরের মা বোন বউদের নিয়ে টানা হেচড়া করে, তারা ভদ্রলোক? ভাইটাও তেমনি একটা ইউজলেস। শানা, ইচ্ছা করছে দুজনকে জুতো
বেটা করে। এই শোনো, আজ আজ তোকে মেরে ফেলবো। বল বল আর বলবি, বল আর বলবি, বল আর বলবি, বল। দিলেন তো আমার এমন দাবি জুতোটা নষ্ট করে। না বৌমা, আমি ইচ্ছে করে করিনি, হঠাৎ পাটা লেগে গেছে। এমন দামি জুতো কোনোদিন আপনারা দেখেছেন? শোনো এই সাগর দাস, বেশি চিৎকার না করে তোমার এই গায়ের শার্টটা খুলে আমার এই জুতোটা পরিষ্কার করে দাও। বৌমা কি বললে? আমি তোমার জুতো পরিষ্কার করব? তুমি যদি না পারো তাহলে তোমার এই পঙ্গু বড় ভাইকে বলো। তবে রে শয়তানি। এই সাগর, সাগর, এই সাগর, বৌমার গায়ে হাত তুলিস না, বৌমার গায়ে হাত তুলিস না ভাই। ভাই ছেড়ে দে বলছি, মেয়েটা মরে যাবে যে। মরে যা। সাগর মরে যাক, ওর মতো মেয়ের মরে যাওয়াই উচিত। সাগর মরে বৌমা, বৌমা চুপ। একদম চুপ। হে ভগবান, এখন আমি কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না মাননীয় ভাষণ ঠাকুর, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু আপনার ভাই একদিন আমাকে যে শাখাগুলো পড়িয়েছিল, এই শাখা রে বৌমা। আপনার ভাইয়ের নামে পড়া সিঁদুর আমি মুছে দিলাম। আমি এখন আসছে মাননীয় ভাষণ ঠাকুর, আমি এখন আসছে। গুড বাই ভাষণ ঠাকুর, গুড বাই। যেও না বৌমা, আমার কথাটা শোনো। তুমি আমাদের হাজার লাঞ্ছনা গঞ্জনা দাও, সব আমরা মুখ বুঝে সহ্য করবো। তুমি এত রাত্রি বাড়ি ছেড়ে চলে যেও না বৌমা। না না, যেভাবে হোক বৌমাকে আমায় ফেরাতেই হবে। বৌমা, বৌমা। কেউ সাড়া দিচ্ছে না। বাবা, বাবা তুমি কোথায়? বাবা তুমি কে এমন করে ডাকছে? একই সানা, তুই এত রাতে আমার বাড়িতে? হ্যাঁ বাবা, আমি আসতে বাধ্য হয়েছি। একই তোর কপাল ফেটে রক্ত ঝরছে যে। তোমার জামাই আমাকে মেরে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। কিন্তু কেন, কিসের জন্য? সে কথা আমি বলতে পারবো না, তবে এইটুকু জেনে রেখো, ওদের সাথে সব সম্পর্ক শেষ করে আমি চিরদিনের জন্য এই বাড়িতে চলে এসেছি। কি বললি? সাগরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে তুই চিরদিনের জন্য চলে এসেছিস? কিন্তু কেন, কিসের জন্য? আমার ইচ্ছা হলো তাই, কিন্তু আমার এই অবস্থা দেখে তুমি যে আমাকে এত প্রশ্ন কেন করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। সানা, তুই না বুঝতে পারলেও আমি তো বুঝতে পারি। স্বামী স্ত্রী মধুর স্বর্গে চিট ধরলে স্নেহ ভালোবাসায় সেটা আবার সুন্দর হয়ে যায়। আমাকে আর বোঝাতে হবে না, তবে এইটুকু জেনে রেখো, ওই বাড়িতে আমি আর কোনো দিনই ফিরে যাব না। ক্লিয়ার? ও মাই গড, এ তুই কি বলছিস? এত রাতে আমার বাড়িতে এসে অমন কথা তুই কোনোদিন বলিসনি। তাহলে আজ সাগর কি তোকে? আরে থাক 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 আকাশ, প্রণাম করতে হবে না। তা কি হয়েছে বলো তো বাবা? কেন সানা এত রাতে বাড়ি থেকে বেরিয়ে এসেছে? আকাশ, চুপ করে থেকো না। আমি সত্যজিৎ রায় তোমাকে জিজ্ঞেস করছি, সাগরের সঙ্গে সানার। আপনি বলুন মেসমশাই, আপনি বলুন, কোন সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর হয় না? তবে কি বৌমার এত রাত্রে বাড়ি ছেড়ে চলে আসা কি ঠিক হয়েছে? না, হয়নি। তবু কেন চলে এসেছে তুমি আমার কাছে নির্দ্বিধায় বলো বাবা। না মানে বলছিলাম কি মেসমশাই, সামান্য একটা কথাকে কেন্দ্র করে। কি বললেন? সামান্য কথা? ও রামচন্দ্র দাদা তাহলে ওই লক্ষণ ভাইকে বাঁচানোর জন্য এত বড় একটা ঘটনাটাকে সামান্য ঘটনা বলছেন? নিজের ভাই নিজের সামনে আমাকে মেরে আমার কপাল ফাটিয়ে দিল, আর উনি কিনা বলছেন ব্যাপারটা সামান্য। সামান্য সানা, এতে কি বলছিস? সাগর তোকে মেরে এই অবস্থা করেছে, কিন্তু কেন, কিসের জন্য? চুপ করে থাকিস না সানা,
তুই আমার কাছে বল, সাগরের মতো ছেলে তোকে কেন মারলো? বল সানা, বল বল বল। না মানে আমি ওকে বলেছিলাম কি মানে বলে কি হলো বৌমা? মেয়ে না করে সত্যি ঘটনাটা মেসুমশাইয়ের কাছে খুলে বলো। আমি মানছি আমার ভাই সাগর তোমার গায়ে হাত তুলে অন্যায় করেছে। তাই বলে তুমি বাড়িতে গেস্টদের ডেকে নিয়ে এসে আমার বোনকে দিয়ে মদ পরিবেশন করিয়ে নিজে মদ খেয়ে অশ্লীল নাচ গান করা কি তোমার ঠিক হয়েছে? না, এমনকি স্বামী ভাসুরকে জুতো পরিষ্কার করে দেওয়ার কথা কি বলা তোমার ঠিক হয়েছে? না, এমনকি আমার বোনকে ওদের সঙ্গে নাচ গান করানো কি তোমার ঠিক হয়েছে? বলো বৌমা, বলো বলো। এ আমি কি শুনছি? আরে শেষে তুই মদ খেলি, সাগর তোকে মেরে এই অবস্থা করেছে, ভুল করেছে। আমি হলে সেখানে তোকে গলা টিপে শেষ করে দিতাম। চুপ! একটা কথা না বলে চুপচাপ আকাশের পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা বলছি। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। থাক মেসুমশাই, ওসবের কিচ্ছু প্রয়োজন নেই। আপনি শুধু বৌমাকে বলুন, বৌমা যেন আমার সঙ্গে বাড়ি ফিরে যাই, ব্যাস। ইম্পসিবল, আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরে যাব না। বৌমা, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি। পায়ে ধরলে সেটা আর কোনোদিনই সম্ভব না। থাক মেসুমশাই, আপনি বৌমাকে কিচ্ছু বলবেন না। বৌমার মানসিক অবস্থা ভালো নেই, পরে যখন সব বুঝতে পারবে আপনি চলে যাবে। আমি এখন আসছি মেসুমশাই, আমি এখন আসছি। দাঁড়ান, এখান থেকে বাড়ি ফিরে কি আপনার ভাইকে বলে দেবেন আগামী 2 দিনের মধ্যে ওর কাছে ডিভোর্স পেপার পৌঁছে যাবে। সে যেন তাতে শিখনে চারটা করে দেয়। বৌমা, সানা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওদের ওই 2 ভাই আর ওই তো সোনটা আমার মাথাটাকে খারাপ করে দিয়েছে। আমার এই জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে বাবা, নরকে। আর সাগরকে ডিভোর্স করলে তোর জীবনটা স্বর্গে পরিণত হয়ে যেত। আরে স্বামী স্ত্রীর এই মধুর স্বর্গকে জোর করে দুপায়ে ঠেলে দিলে আপদে বিপদে তোর কাছে সাহায্য করার জন্য কেউ থাকবে না। কেউ না থাকলেও আমি একা ঠিক পথ চলতে পারবো। তবু এই অসভ্য ছেলে সাগরের সাথে আমি এক সংসারে থাকতে পারবো না। 2 দিনের মধ্যে ওকে আমি ডিভোর্স করবই করব। ওই কাজটা করলে তুমি ভুল করবে বৌমা। বর্তমানের সমাজে অনেক মানুষ তোমাকে আকাশের চাঁদ এনে দেবে বলে তোমার কাছ থেকে আকাশটাই ছিনিয়ে নেবে, সুখের স্বপ্ন দেখিয়ে তোমার সর্বস্ব লুট করবে। কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর সামান্য সময়ের দায়িত্ব সবাই নিলেও সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না বৌমা, আর কেউ নিতে পারে না। গেট আউট, আই সে গেট আউট। আউট আউট, আই সে ইউ গেট আউট। থাক মেসুমশাই, অনেক হয়ে গেল, অনেক কিছু পেয়ে গেলাম। আমি এখান থেকে চলেই যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বৌমা, একজন স্ত্রীর কাছে দামি হলো তার স্বামী। তার সঙ্গে সম্পর্ক রাখতে হলে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। আঙুলের নখ বড় হলে যেমন নখ কাটতে হয়, আঙুল নয়, তেমনি বিশ্বাসের মাঝে যদি কোনো ভুল থাকে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। আজ তোমাদের মাঝখানে যে সম্পর্কের সুতোটা ছিঁড়ে গেল, হাজার চেষ্টা করলেও সে সম্পর্ক তুমি আর জোড়া লাগাতে পারবে না বৌমা, আর জোড়া লাগাতে পারবে না। গেট আউট, আই শ্যাল গেট আউট। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। আকাশ 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 আকাশ, তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না বাবা, তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না। কিন্তু সানা, আকাশকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তো ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু এতে যে তোর লাইফটা শেষ হয়ে যাবে। না বাবা, বরং আমার লাইফটা আরো সুন্দর হবে। সুন্দর হবে? ইয়েস, কারণ আসন্ন বিধানসভা নির্বাচনে
আমি ভোটে দাঁড়াচ্ছি। তার জন্য অবশ্যই 50 লাখ টাকা লাগবে। 50 লাখ টাকা? Yes. আরে এত টাকা তুই পাবি কোত্থেকে? কেন বাবা, তুমি দেবে? হোয়াট ননসেন্স! এত টাকা আমি দেব? কেন দেব? কিসের জন্য দেব? চাকরি থেকে রিটায়ার করার সময় যত টাকা পেয়েছিলাম সেই সব টাকা দিয়ে ঘর করতে আর তোর বিয়েতে খরচ হয়ে গেছে। এখন যা পেনশন পাচ্ছি তাতে কোনো রকমের সংসারটা চলছে। এবার তুই বল এত টাকা আমি তোকে কোথা থেকে দেব? কেন, শহরের পাশে যে জায়গাটা সাইন্দার বাবা তোমার নামে করে দিয়েছে, ওই জায়গাটা বিক্রি করলে প্রায় 1 কোটি টাকা হবে। ওটা বিক্রি করে তুমি আমাকে 50 লাখ টাকা দেবে, আর বাদ বাকিটা ইম্পসিবল। ওটা বিক্রি করার কোনো প্রশ্নই ওঠে না। বাবা, শহরের পাশে থাকা জায়গাটা সায়ন ছাড়া আর কারোর অধিকার নেই। কারণ সায়নের বাবা মারা যাবার আগে ওই জায়গাটা আমার নামে লিখে দিয়ে বলেছিল সায়ন বড় হলে ওকে ফিরিয়ে দিতে। কিন্তু সায়ন তো আমাদের আপন কেউ নয়। মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়েও বাবার আপন নয়, পর হয়ে যায়। তাছাড়া তোর জন্য আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাহলে সায়নের বাবা আমাকে ওপর থেকে অভিশাপ দেবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সায়নকে বিয়ে করানোর পর ওই জায়গাটা আমি ওর স্ত্রীর নামে লিখে দেব। ও আই সি। তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো বাবা, ওই জায়গার ভাগ যদি তুমি আমাকে না দাও, সায়ন কিন্তু তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকতে পারবে না। না শোনো না, এ কথা তুই বলিস না। ভেবে দেখ, তোকে আর জেঠুকে ছেড়ে আমি কোথায় যাব, কি করে থাকবো? দরকার নেই আমার এই শহরের জায়গা, দরকার নেই আমার লক্ষ লক্ষ টাকা। আমার শুধু দরকার তোকে আর আমার এই জেঠুকে, আর কিছু নয় জেঠু, আর কিছু নয়। সায়ন ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর এই জেঠুকে আমি বাবা বলে ভেবেছি, তোকে ভেবেছি ছোট বোন বলে। তাই জেঠু, ওই শহরের জায়গা আপনি ওর নামে লিখে দিন। জেঠু, আপনি ওর নামে লিখে দিন। কে বললি শহরের ওই মূল্যবান জায়গা আমি ওর নামে লিখে দেব? আরে যে মেয়ে তার ঘর সংসার সামলাতে পারে না, সেই মেয়ে শহরের এত বড় মূল্যবান সম্পত্তি কি করে রক্ষা করবে? সেটা ভাবার প্রয়োজন তোমার নেই। আমি শুধু জানতে চাইছি ওই জায়গার ভাগ তুমি আমাকে দেবে কিনা। ও নো নো নো। তাহলে তুমি আমার একটা কথা শুনে রাখো বাবা, শহরের ওই জায়গার ভাগ যদি তুমি আমাকে না দাও, আমি কিন্তু তোমাকে কোর্টে টেনে নিয়ে যাব। শেষে ভুলে যাব তুমি আমার বাবা। আউট, আই সে ইউ গেট আউট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শোনো যাচ্ছে, শোনো তুই শোন, তুই আমার কথাটা শুনে যা। আমি নিজে গিয়ে সাগরের কাছে ক্ষমা চেয়ে পুনরায় তো কই বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। তবু জেঠুর মনে আঘাত দিয়ে এভাবে তুই চলে যাস না, তুই দাঁড়াস না, তুই যাস নে, তুই আমার কথাটা শুনে যা। ধিক সত্যজিৎ রায়, শতধিক তোর শিক্ষকতাকে। এতদিন আদর্শ শিক্ষক বলে অনেক সুনাম তুই অর্জন করেছিস, কিন্তু আজ তুই তোর নিজের রক্ত, নিজের মেয়েটাকে মানুষ করতে পারলি না। তাহলে এতদিন তুই অন্য ছাত্র ছাত্রীদের কি শিক্ষা দিয়েছিস, কি পথ দেখিয়েছিস? জিজ্ঞেস কর সত্যজিৎ রায়, নিজের মনকে তুই জিজ্ঞেস কর। এতদিন তুই মানুষকে মানুষ করে গড়ে তুলেছিস না, মানুষকে করেছিস খেলনা, খেলনা, খেলনা। খেলনা। আজ আমার ওই পাগলি মেয়ে জুলির জন্য আমি সবার হাতের খেলনা হয়ে গেছি। যে যখন যা বলছে আমি সেই মতো চলছি। তবু কেউ একটা ছেলেকে নিয়ে এসে আবার জুলির সঙ্গে বিয়ে দিয়ে তাকে সুস্থ করতে পারছে না। আমার ডান হাত কেসটা ওই মধ্যস্থ সাধু মহান্তিকে নিয়ে এখনো এলো না। আসুন আসুন সাধু বাবা, আসুন 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 আসুন। গিনিমা, গিনিমা, আমি সাধু বাবাকে নিয়ে এসে গেছি। কি সাধু বাবা আপনি? এত বড় ঘর, মার্বেল মেঝেতে আমার জুতোটা স্লিপ করে আমার মতো লোককে উল্টে দিল আর কি। আপনার কিছু হয়নি তো? হলে চলবে কেমন করে? বলে হলে চলবে কেমন করে? শহরে এক বাবুর বাড়িতে 1 কিলো সোনা চুরি হয়ে গেছে।
সেখানে গিয়ে লাল ধরকা না হয় নখদর্পণ করে চোরকে ধরতে হবে, কারণ এসব সাধনায় আমি সিদ্ধহস্ত তো। সেখানেই তো আমি চলে যেতাম, কিন্তু আপনার মতো মানুষ আমাকে ডেকে পাঠিয়েছেন, তার উপর ও যখন গাড়ির কথা বললো তখন গাড়িতে চড়ে আমি আপনার ঘরেই চলে এলাম। তাই এসে ভালো করেছেন। এবার আপনি আমাকে একটু চিন্তামুক্ত করুন, কারণ আমার মেয়েটা। ঠিক আছে, ওর সম্বন্ধে আমি কেষ্টার মুখ থেকে সব কথা শুনেছি। আচ্ছা, আপনার মেয়ে কি জন্ম থেকেই পাগলি? না মহান্তি বাবু, জন্মের পর থেকে ও হাসি খুঁজতে ভরপুর ছিল, নাচ গান খেলাধুলা নিয়ে সব সময় মেতে থাকতো। কলেজের সেরা ছাত্রী ছিল, কিন্তু ভগবান বোধহয় সেটা সহ্য করতে পারেননি, তাই শেষে ওকে পাগলি করে দিলে। আপনি এইভাবে ভেঙে পড়ছেন কেন? আমি যখন এসেই পড়েছি তখন সব সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা, আপনার মেয়ের রাশিটা যেন কি? মিথুন। ঠিক আছে, আমি জ্যোতিষ শাস্ত্রটা একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, তা তো দেখতেই হবে। যদি কোষ্ঠী দোষ থেকে থাকে তাহলে সেটা বিচার করে প্রতিকার করব, আর যদি ভাগ্য দোষ থেকে থাকে তাহলে সেটা পূজা পাঠ করে খনন করতে হবে। এতে আপনারা অস্থির হচ্ছেন কেন? ঠিক। হ্যাঁ, কি যেন রাশিটা বললেন? মিথুনে মৈথুন নাস্তিক, এতে গুরুচণ্ডালী দোষ থেকে গেলে তার প্রতিকার করতে হবে। প্রতিকার হবে তো? হ্যাঁ, হবে, আমি তার প্রতিকার করে দেবো। আচ্ছা, মেয়ের নামটা যেন কি? জুলি। জুলি। এই ব্যাপারে শাস্ত্র লিখেছে, যতে জমিয়ে লতে লাভ করবে, মানে জমিয়ে লাভ করবে। এই পাশে শাস্ত্র লিখেছে মিথুনে মৈথুন নাস্তিক। মহান্তি বাবু, হবে, সব হবে, আমি তার প্রতিকার করে দেবো। বলছি তার জন্য কিছু, সেই জন্য আপনি ভাববেন না, আপনি যা চাইবেন আমি তাই দেবো। ঠিক আছে, তাহলে আপনার মেয়েটাকে একটু দেখান। যা কেষ্টা, জুলিকে নিয়ে আয়। ঠিক আছে গিন্নিমা, ঠিক আছে, আমি এক্ষুনি দিদিমণিকে নিয়ে আসছি। আচ্ছা দশটা দেবী, আপনি আপনার মেয়ের জন্য কিরকম ছেলে চাইছেন? দেখুন মহান্তি বাবু, আমার মেয়ের যা অবস্থা, তাতে কোনো ধনী লোকের ছেলেকে আমি জামাই হিসেবে পাবো না, সেটা আমি ভালোভাবেই জানি। তাই কোনো ধনী লোকের ছেলে না হলেও চলবে, তবে ছেলেটি সৎ এবং শিক্ষিত হওয়া দরকার। কেননা ম্যাডাম, আমার এই ঘরে থেকে আমার এই বিশাল ব্যবসা দেখাশোনা করবে, আমার মেয়ের ভালো মন্দ বুঝবে, এরকম ছেলে যদি মিলে যেত। মিলবে, আমি তার জন্য কষ্ট করব, একেবারে জান লড়িয়ে দেবো, কিন্তু তার জন্য কিছু টাকা অ্যাডভান্স। সেই জন্য আপনি ভাববেন না, আপনি যত টাকা। তুই টাকা নিবি? এই আপনার মেয়ে জুলি? বাবা, এ তো খুব ভালো মেয়ে, খুব সুন্দর মেয়ে। তা তুমি পাগলি কেন মা? আমি তোমার জন্য না একটা সুন্দর রাজপুত্রের মতো বর এনে দেবো, এরপরে কি তুমি পাগলামি করবে? কিন্তু আমি জিজ্ঞেস করছি, তুই টাকা নিবি? এই ব্যাপারে তোমাকে কিছু চিন্তা করতে হবে না, যা দেওয়ার তোমার মাই দেবে। তুমি শুধু ভালো খাবে, নাচবে, গাইবে, আনন্দ স্ফূর্তি করবে, ব্যাস। তার আগে আমি তোকে টাকা দিচ্ছি না। দিদিমণি, ওকে ধর। দিদিমণি, ওরে বাবা রে, ওই ক্রিমিনাল, ওই একটা শয়তানের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আর ওর কথাই পড়ে তোমরা আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। ওই দেখো, রাতের আকাশে ধূপতার হয়ে আমাকে ডাকছে, আমি ওর কাছেই যাবো, আমি ওকেই বিয়ে করবো। এই ছাড় না, ছাড় বলছি। তুমি কি করছো? কেন আমার মেয়েটাকে পাগলি করে এমন শাস্তি দিচ্ছ ঠাকুর? এমন শাস্তি দিচ্ছ? দরকার নেই আমার মধ্যস্থ করা। আমি এখান থেকে চলে যাচ্ছি। না মহান্তি বাবু, আপনি চলে যাবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন না, কারণ আপনি তো জানেন আমার মেয়েটা একটা পাগলি। পাগলি মানে প্রচন্ড পাগলি। ওই পাগলির মারার চোটে আমি আমার কাপড় ইয়ে করে দরকার নেই আমার মধ্যস্থ করার। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি আপনাকে 1 লাখ টাকা দেব। হ্যাঁ, এই নিন এখন এই 10,000 টাকা। হ্যাঁ, কাজটা শেষ হয়ে গেলে বাকি টাকাটা দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমি একটা ভালো পাত্র জোগাড় করে 7-8 দিনের মধ্যে আমি আপনার ঘরে আসছি।
আসছি। তাই আসুন মহাদেব বাবু, তাই আসুন মহাদেব বাবু, তাই আসুন। হে ভগবান, আমার জুলিকে তুমি ভালো করে দাও ঠাকুর। আমার জীবনটা নিয়ে, ও জীবনটা তুমি হাসি খুঁজতে ভরিয়ে তোলো ঠাকুর। ওকে তুমি কুলে লাগিয়ে দাও ঠাকুর, ওকে তুমি কুলে লাগিয়ে দাও, ওকে তুমি কুলে লাগিয়ে দাও। কুল পাচ্ছি না, আমি কোনো কুল খুঁজে পাচ্ছি না। ব্যবসায়ী যেভাবে ধস নামছে তাতে কোটি কোটি টাকা না হলে লেবার পেমেন্ট তো দেওয়া যাবে না। উপরন্তু ইলেকশনে আমাকে হেরে যেতে হবে। এই যে বিশ্বাস আছে না আপনি এখানে, আরে আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এত ব্যস্ত যে ফোন করেও আপনাকে আমি ধরতে পারছি না। কেন ইন্সপেক্টর, কি হয়েছে? এখনো কিছু হয়নি, তবে মাসখানেকের মধ্যেই অনেক কিছু হয়ে যেতে পারে। তার মানে আপনার সঙ্গে আমার সুসম্পর্ক আছে বলেই ওই এসপিরা জেনে নিয়েছে। আরে তাতে কি হয়েছে? পুলিশ তো আর খেলনা নয়, মানুষ। মানুষ হিসেবে মানুষের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আপনি যে ধরনের মানুষ তাতেও আমাকে সন্দেহ করছে। আচ্ছা চন্দ্র, যে কোনো মুহূর্তে ও আমাকে সাসপেন্ড করে দিতে পারে। আরে ও নিয়ে আপনি টেনশন করবেন না, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্কের প্রমাণ কারোর কাছে নেই। আছে ইন্সপেক্টর, ওই সত্যজিৎ রায় সেদিন সে মোবাইলে ভয়েস রেকর্ডার দিয়ে এসপিকে শুনিয়ে দেয়, কিংবা সেদিন সেই পার্টিতে আপনাদের সঙ্গে মদ খেয়ে নাচ গান করার দৃশ্যটা সাগরদা যদি এসপিকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেয়। তাহলে তো মহাসর্বনাশ। ওই সত্যজিৎ রায় আর সাগর দাস যে কোনো মুহূর্তেই এসপির কাছে পৌঁছে যেতে পারে। সেই জন্য তো বলছি আপনি যে কোনোটা ব্যবস্থা করুন, তা না হলে আমার লাইফটা স্পয়েল হয়ে যাবে। আরে কি বাচ্চা ছেলের মতো ভয় পাচ্ছে? হ্যাঁ, এই অশান্ত হাজরা থাকতে তোমার আগাম মৃত্যুর কোনো কথাই নেই। তবে সেই জন্য একটা প্ল্যান করতে হবে। তাই করুন। কেননা সাপকে বিশ্বাস করলেও ওই সত্যজিৎ রায় আর সাগর দাসকে বিশ্বাস করা যায় না। তাই এসপির কাছে মোবাইলটা পৌঁছানোর আগে ওই মোবাইলটা আপনি নিজের হাতের মুঠোয় আনুন। তা না হলে এই অভিরাজের মাথায় তো বাজ পড়বে, সাথে সাথে পাবলিক আপনার পাঁচরাটা ভেঙে দেবে। মাইন্ডেড। না অভিরাজ, না না না, পাবলিক আমায় কিছুই করতে পারবে না। কারণ আমি আসন্ন বিধানসভার আগে আমি যে ঘরে ঘরে ঘুরে বলবো, আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের করিলাম কি। আমার মতো দেশ দরদি মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। ওই আদর্শে আমি আমার ভাইটাকে বলি দিয়েছি। প্লিজ প্লিজ আপনারাই আমাকে ভোট দিন। হ্যাঁ, আপনারাই আমাকে ভোট দিন। একই হাজরা বাবু যে তা আপনি ভোটে দাঁড়াচ্ছেন নাকি? আধি মহান্তি যে এতদিন পর তুমি আমার ঘরে এই যে একটা পাত্রে সন্ধানে, তা আপনি সত্যি ভোটে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, হাই কমান্ডের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছি, শুধু টিকিট পাওয়াটা সময়ের অপেক্ষা। তাহলে ভোটে জিতে মন্ত্রী হওয়াটাই শুধু সময়ের অপেক্ষা, এ আমার বাক্য। কিন্তু তার জন্য ভোট কিনতে হলে কত লাখ টাকা দরকার সেটা কি তুমি জানো না? বাবু, আরে তোমরা আমার পার্টির পুরনো লোক, কোথা থেকে ভোট আসবে, কোথা থেকে টাকা কালেকশন হবে, এসব কথা না ভেবে তোমরা যদি আমার সঙ্গে কোঅপারেশন না করো তাহলে যে ভোটে দাঁড়িয়ে হেরে যাব। না 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 না, এ ব্যাপারে আপনাকে কিছুই চিন্তা করতে হবে না, এক দিলেই সব কাজ হয়ে যাবে। আপনি শুধু একটা কি 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 কানে কানে বলছি, শোনো।
পারবেন না। মোহন্তী সালা এতদিন রাজনীতি করে কিছু হয়নি, মজর সমর অফিস করে যা টাকা পাচ্ছি তা প্রেমকেও একদিন আমি ছাড়িয়ে যাব। মোহন্তী এতদিন ঠাকুর দেবতার নাম করে ওদের হাত থেকে একটু জল গলে না, গরিব দুঃখীদেরকেও ওরা একটা টাকাও দেয় না। সালা মজর সমর নাম শুনে টাকার উপর টাকা, তার উপর টাকা। তাই আপনি জোগাড় করুন একটা ছেলে, আর আমি আপনার জন্য জোগাড় করি লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। মোহন্তী যে প্রস্তাবটা দিয়ে গেল তাতে বেশ কিছু টাকা সংগ্রহ হতে পারে, কিন্তু ও টাকাই তো কুলোবে না। ইয়েস, তার জন্য আমাকে গাছের পাড়তে হবে, আরে তোলারও কুড়োতে হবে, তা না হলে আমি কোনোদিন হতে পারবো না এই এলাকার এমএলএ মিস্টার অশান্ত হাজরা। ওই সত্যজিৎ রায় আর সাগর দাসকে আমি খেলনার মতো নাচাতে চাই। ও মাই সুইট ডার্লিং, সেই জন্য তো আমি ডিভোর্স পেপারটা সঙ্গে করে নিয়ে এসেছি সানা। ফ্যান্টাস্টিক, এই জন্যই তো আপনাকে আমার এত ভালো লাগে, আর সেই জন্যই তো ওই সাগরের সাথে সব সম্পর্ক শেষ করে আমি আপনার কাছে এসে উঠেছি। কিন্তু আমি তোমাকে যে জন্য বলেছিলাম, মানে সে টাকার ব্যবস্থা তুমি কি করলে? হ্যাঁ অবশ্যই সব টাকা আমি দেবো বলেছিলাম, কিন্তু কি করবো বলো, কোম্পানিতে এই মুহূর্তে মন্দা চলায়, সে টাকা আমি সংগ্রহ করতে পারিনি। কিন্তু একদিনের মধ্যে হাইকমান্ডের কাছে 10 লাখ টাকা না পাঠাতে পারলে এই ভোটে দাঁড়ানোর জন্য টিকিট মিলবে না। কিন্তু স্যার 10 লাখ কি? এই মুহূর্তে তো আমার কাছে 10টা টাকাও নেই। তাহলে তোমার জন্য হাইকমান্ডের কাছে এত লবি, এত পরিশ্রম, এত সব সুপারিশ, তাহলে সব কি যে মাঠে মারা যাবে? কি করবেন স্যার, সুখের সৌভাগ্য যার কপালে নেই তাকে আপনি কোনো মতেই সুখী করতে পারবেন না। কিন্তু সানা, তুমি দাঁড়ালে জয়টা একেবারে নিশ্চিত। আপনার কথা আমি মানছি স্যার, কিন্তু এতগুলো টাকা। ইডিয়েট, কে বলেছে সুখ সৌভাগ্য তোমার কপালে লেখা নেই? আরে লক্ষ লক্ষ টাকার বান্ডিল তোমার চারপাশে ঘুরছে সানা, তাকে ধরাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু সেটা কেমন করে স্যার? শোনো বলছি। কি এই কাজটা করতে পারবে না? পারবো স্যার, পারবো, কারণ এটাই আমার কাছে একটা বড় সুবর্ণ সুযোগ। সেই সুযোগটা জীবনে একবারই আসে সানা, তাকে ঠিক সময় ঠিকভাবে ধরাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন ওই সাগর দাসের সবকিছু তোমার হাতের মুঠোয়। তুমি তাকে যেমন ভাবে নাচাবে সে ঠিক তেমনি ভাবে নাচতে বাধ্য হবে। এরপর এবার তাহলে শুরু হোক খেলা, খেলা, খেলা। মেরে স্বপ্না का राजा, मेरा दिल का वो राजकुमार, मैं तो उसके दीवानी बनूंगी। आने लगा मुझको प्यार, करते हैं उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। घोटा सा बन के घोटा, घोटा सा बन के घोटा। मेरे सपना का वो राजा, मेरे सपना का वो राजा, मेरा दिल का वो राजकुमार, मैं तो उसके दीवानी बनूंगी। उस पे आने लगा मुझको प्यार, करते हैं उसका मैं अब इंतजार, करते हैं उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता। घोटा सा बन के घोटा, घोटा सा बन के घोटा, घोटा सा बन के घोटा, घोटा सा बन के घोटा।
तुझे पहचाना है वही माना अकल है तुझको। मैं तो तेरे चक्कर में आऊंगी नहीं, मैं तो तेरे चक्कर में आऊंगी नहीं, इतना भी मुझको पता। हे घटा साबन की घटा, घटा साबन की घटा, घटा साबन की घटा, घटा साबन की घटा। হাসছে আমাকে দেখে এলাকার মানুষ সবাই মনে মনে হাসছে। হাসছে অশান্ত হাজরা, হাসছে পুলিশ ইন্সপেক্টর অভিরা, হাসছে আমার ছোট বৌদি সারা, হাসছে ওপরে ভগবান মাটির শয়তান। এদের এই হাসি দেখে এবার কাঁদবে আমার পঙ্গু বর্তা। কোদে পেটে পড়ে আমার ছোটটা সাগর হয়তো আমাকে প্রাণে মেরে ফেলবে, কিন্তু তা দেখেও কি আমার স্বপ্নের সাথী সায়ন আমাকে এসে বলবে না? এই সাথী, তুমি এমন মুখ গোমরা করে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যদি বলি তোমার অপেক্ষায়। কেন? তোমার সঙ্গে তো আমার প্রতিনিয়ত দেখা হয়, কথা হয়, ফোনে ফোনে ভালোবাসার মুহূর্ত সৃষ্টি হয়, তাহলে তোমার ওই ভালোবাসার মুহূর্তটা আজ আমার মুখ থেকে হাসি কেড়ে নিয়ে এক সমুদ্র কান্না ঢেলে দিয়েছে। কেন? কেন সাথী, কেন? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো সাথী, বলো, তুমি আমায় বলো কি হয়েছে। আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। না 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 না, হতে পারে না, হতে পারে না। তুমি আমায় ভুল বলছো, আমায় মিথ্যে বলছো, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি আমার সঙ্গে নাটক করছো। কোনো মেয়েকে এসব নিয়ে নাটক করে, তাই তুমি আমাকে আজই বিয়ে করে তোমার ঘরে নিয়ে চলো, না হলে আমাকে আত্মহত্যা করতে হবে। না সত্যি না, আমি থাকতে তুমি মরতে পারো না। তাই যদি হয় তাহলে সবার অজান্তে তুমি আমাকে মন্দিরে নিয়ে চলো, এই অবস্থায় তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, আমি তোমার গলায় মালা পরিয়ে দেব, তখন মা হতে যাও এই মেয়েটাকে আর কেউ কোনো কথা বলতে পারবে না। কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে যে আজ আমাদের বিচ্ছেদের প্রাচীর খাড়া হয়েছে, তাতে এই মুহূর্তে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে সানা মকা পেয়ে যাবে, সাগরকে কথায় কথায় ইনসাল্ট করবে, তাতে তোমার দাদাদের মান সম্মান সব নষ্ট হবে। আর বিয়ে না করলে আমার দাদার আমাকে মেরে নিজেরা বিষ পান করবে। না সত্যি না, আমি থাকতে সেটা হবে না, শুধু একটু সময় দাও, আমি আজ বাড়ি গিয়ে জেঠুকে বলেই ফিরে আসবো। আমি জানি সানা বিরোধিতা করলেও জেঠু এই বিয়েতে মত দেবে, আর তখন তখন তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমার গর্ভের ওই আগত সন্তান সহ তোমাকে দু হাতে জড়িয়ে ধরে নারী জীবনে স্বাদ স্বপ্ন সব পূরণ করবে। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, তুমি আছো আমি আছি। তোমায় পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পেয়েছি প্রদীপ সেই আলো যে তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছ। জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয়ে গো মাটি দেখেছি প্রদীপ সেই আলো।
সতী, আমি আসি, আমি আসি। যেও না, যেও না, যেও না। আমার গাটা ঘুরিয়ে আসছে, মুখ দিয়ে বমি বেরিয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। সায়ন, সায়ন। সাথী, কে ব্যাপার সাথী? তুই ওইভাবে সায়ন সায়ন বলে ডাকছিস কেন? তুই কি জানিস না ওই সানার জন্য দুটো পরিবারের মতো একটা তিক্ততা সৃষ্টি হয়েছে? তোকে না মানে আমার শরীরটা খারাপ লাগছিল, তাছাড়া আমার কলেজের বন্ধু তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। তোর যে শরীর খারাপ সেই কথাটা আমাকে কিংবা দাদাকে জানিয়েছিস? আমরা তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমার তেমন কিছু হয়নি দাদা। হয়েছে, হয়েছে। তোর বৌদি সানা তার দাদা সায়নকে পাঠিয়ে চরম সর্বনাশ করেছে। তোর গাগল আছে, বমি হতে চাইছে, তোর দ্বারা তুই মা হতে চলেছিস। না ছোটা, তুমি বিশ্বাস করো, ও আমাকে খুব ভালোবাসে, বিয়ে করবে বলেছে। সেদিন গায়ের সীমানা থেকে ওই পাত্রপক্ষকে ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু ছি সাথী, ছি। এই কথাগুলো আমার সামনে বলতে তোর লজ্জা করলো না? আরে দেশের হাজার হাজার মেয়ে সব কাজ করে ঠকার পরও তোর চেতনা আসেনি। ওর পরে মেয়ে আমার জীবনটাকে, আমার আগামী ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার পরও তোর সংকল্প দৃঢ় হয়নি। তুই সানা, তোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আজ আমি তোকে নিজের হাতেই মেরে ফেলবো। কেন তুই ওকে মারছিস? কি করেছো? দাদা, দাদা আমাদের চরম সর্বনাশ করেছে। আমাদের দুই ভাইয়ের মুখে কালি মাখিয়ে দিয়েছে। বিয়ের আগে ও মা হতে চলেছে। এমন কাজ তুই করবি কেন? বল না রে, এমন কাজ তুই কেন করলি? এরপর গায়ের বুকে আমরা দুই ভাই মাথা উঁচু করে চলতে পারবো? বল না রে সাথী, আমরা দুই ভাই গায়ের বুকে মাথা উঁচু করে চলতে পারবো? চুপ করে থাকিস না, বল কে তোর সর্বনাশ করেছে? কে সেই ছেলে? দাদা, দাদা সে হচ্ছে সানার দাদা সায়ন। সায়ন, দাদা ওই সানা আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার পরও শান্তি হয়নি। তাই সে দাদাকে পাঠিয়ে আমার বোনের চরম সর্বনাশ করেছে। আমি ওকে ছাড়বো না দাদা, আমি ওকে ছাড়বো না। ভালো সাথীকে বিয়ে করে তো ভালো, নয়তো নিজের হাতে ওকে আমি খুন করবো দাদা, নিজের হাতে। হাই ভগবান, এখন আমি কি করব? বর্দা তুমি ওকে ফেরাও, বর্দা তুমি ওকে ফেরাও। তুমি বিশ্বাস করো, ও আমাকে খুব ভালোবাসে, বিয়ে করবে বলেছে। আমার পেটে ওর ভালোবাসার ফসল। এখন গিয়ে যদি ছোটটা সায়নকে মারে, তাহলে পৃথিবীতে সৃষ্টি হবে আরেকটা অনাথ। তাই অনর্থ কিছু হওয়ার আগে তুমি একটা কিছু করো বর্দা। তুই একটা কিছু। ওরে বোন, করার যদি কিছু থাকতো তাহলে বৌমা বাড়ি ছেড়ে চলে যেত না রে। তোর বিয়েটা ভেঙে যেত না, সাগরের জীবনটা ছারখার হয়ে যেত না। আমি একাই সব সমস্যার সমাধান করে দিতে পারতাম। কিন্তু আজ আমি পৃথিবীর বোঝা হয়ে গেছি রে বোন। তুই আমায় অভিশাপ দে, অভিশাপ দে, অভিশাপ দে। এমনি করে হৃদয় তীব্র দহন জান নিঠুর হে, নিঠুর হে, এই